Thank you for your wish. Thank you. Thank you. Thank you. Love you all. Love you all. Thank you, Chandrima, Kaushik, Orpita, Tiyasha, Raju. Thank you so much. Thank you so much. এখন আমরা আজকে যে সেশনের জন্য থ্যাংক ইউ অরুণাংশু, থ্যাংক ইউ রুচি, পৌলমী, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং অর্পণ, বর্ণালী, সোমনাথ, কেয়া, হৈমন্তী, মনোজিৎ, বিক্রমজিৎ, সুদীপ্তা, তন্ময়, থ্যাংক ইউ, সুমন, সংযুক্তা, সবাই আস্তে আস্তে এখনো জয়েন করছে। আজকে সুমন, ইয়েস, গুড ইভিনিং। মহাদেব, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুমিত, রিমা, স্বর্ণালী, থ্যাংক ইউ, গুড ইভিনিং। মৌমিতা, আজকের সেশনটা ভীষণ স্পেশাল সেশন। তার অনেকগুলো কারণ। আমরা আজকে যে একসাথে হয়েছি তার একটা থ্যাংক ইউ তমজিৎ, অনন্যা, থ্যাংক ইউ। তার একটা পারপাস হলো যে এই যে তোমাদের একটা প্রিপারেশনের প্রসেস, এই ফেজে অনেক সময় কি হয়, আমাদের মোটিভেশন হারিয়ে যায়। নিজেরা তো নিজেদের ড্রাইভ আছে, মোটিভেশন আছে বলেই প্রিপারেশন শুরু করেছি, মোটিভেশন আছে বলেই স্বপ্ন দেখতে সাহস পেয়েছি, কিন্তু তারপরেও এত নেগেটিভিটি চারিদিকে, হতাশা, ধৈর্যর এত বেশি প্রয়োজন হয়, অধৈর্য লাগে, মাঝে মাঝে মনে হয় আর পারা যাচ্ছে না। এবং এই সবগুলো যারা যারা ক্যান্ডিডেট, যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যায়, সবার একই অভিজ্ঞতা, কারোর হয়তো অভিজ্ঞতার ধরনগুলো আলাদা থাকে। তো আজকে আমার মনে হয়েছে এবং আমি সপ্তর্ষি স্যারের সাথে আলোচনা করেছি যে এই পরিস্থিতিতে হার মানলে চলবে না, ধৈর্য হারালে চলবে না। আমাদের যে স্বপ্ন দেখেছি, আমাদের যে স্বপ্ন আছে সামনে, গোল, সেই রাস্তায় আমাদের এগোতেই হবে, এবং সেটা খুব নির্ভীক এবং সেটা ধৈর্য নিয়ে, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে রেজাল্ট পজিটিভ হবে কি হবে। তার জন্য যথেষ্ট ডিটারমিনেশন, কারেজ, পেশেন্স, টলারেন্স প্রচুর প্রয়োজন হয়। আর সবসময় তুমি পাশে কাউকে পাবে না এরকম নয়, সবসময় কেউ পাশে থাকবে নট বি। এবং অনেক সময় দেখবে পরিবারের লোকজন পাশে থাকলেও তাকে সবকিছু শেয়ার করা যাচ্ছে না, তাদেরও তো একটা লিমিট আছে। তখন আমাদের জন্য কিছু কিছু মানুষ তারা যেন এগিয়ে আসে, তাদের হাত বাড়িয়ে দেয়, তাদের দেখে আমরা আবার উঠি, আবার চলি। যে না, তারা যখন পেরেছে তারা বলে আমরা পেরেছি তোমরাও পারো, আমি পেরেছি তুমিও পারো, তখন আমরা আবার উঠে আসি, আবার চলি। তো ঠিক সেরকমই একটা উদ্দেশ্য যে তোমাদের মোটিভেশনটা যেন আবার নতুন করে জাগানো যেতে পারে, এবং এমন মানুষকে সামনে আনা যে নাকি স্বপ্ন দেখতে সাহস করেছে এবং স্বপ্ন সত্যি করার জন্য দিনরাত পরিশ্রম করেছে এবং স্বপ্ন সত্যি হয়েছে, থেমে থাকেন একটার পর একটা। তো সেরকম একজন মানুষ আজকে আমাদের সামনে আসবে, তথাগত দাস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে আছে, তথাগত পেয়েছে এবার, সাকসেসফুল ক্যান্ডিডেট। তার মুখ থেকে তোমরা কথা শুনবে। সে নিজেও কাজ করেছে, এক সময় কাজ করতে করতে একটা পরীক্ষায় বসেছে, ক্লিয়ার করেছে, কিভাবে করেছে সেই সব কথা আমরা তথাগত স্যারের থেকে শুনবো। তার বাইরেও তথাগতর গল্প, ওর মুখ থেকে ওর অভিজ্ঞতা, এই সব আমরা শুনবো। এবং এটা শুনে তোমাদের আমি যেটা বলবো, আমরা শুধু সাকসেসটা দেখি, মেরিট লিস্টে নাম এসছে, তার পেছনে কি ত্যাগ ছিল, কি পরিশ্রম ছিল, সেটাকে একটু নেওয়ার চেষ্টা করবে, সেটার উদ্দেশ্য, সেটা একটু আমরা জানার চেষ্টা করব। এবং তোমাদের কিন্তু পুরোপুরি ফ্রিলি তোমরা কোয়েশ্চেন করবে, এটার জন্যই এটা সেশন। আমি তথাগত স্যারকে বলে রেখেছি যে এটা কমপ্লিট একটা ফ্রি ইন্টারাকশন হবে, কারণ তোমাদের অনেকে ওয়ার্কিং, অনেকে এক্সাম দিয়েছো একাধিক বার, তো তোমাদের প্রশ্ন অনেক কিছু থাকবে, সেটা তোমরা করবে, তথাগত স্যার তোমাদের জন্যই আসবে। এবার আমি দু চারটা কথা বলবো যে একটা জিনিস, যে সেশনে যেহেতু আমরা প্রতিদিন তো তথাগতকে পাবো না, তথাগত স্যার প্রতিদিন ওনার পক্ষে আসা সম্ভব, তো এটা একটা রেয়ার অপরচুনিটি, একটা গোল্ডেন অপরচুনিটি। তো তোমাদের প্রশ্নগুলো এটা একটু দেখো যে রিপিট যেন না হয়। একজন যদি কোনো প্রশ্ন করে থাকো সেটা সবাই একটু মন দিয়ে শুনবে, না হলে একই কথা বারবার হয়ে যাবে। দ্বিতীয়ত, খুব বেশি পার্সোনাল লেভেলের কোয়েশ্চেন তোমরা করো না, ইররেলেভেন্ট হয়ে যায়। 3 নম্বর, পলিটিক্যাল কোনো কোয়েশ্চেন করো না, সেটা প্ল্যাটফর্ম নয় এটা। বাকি তোমাদের প্রিপারেশন রিলেটেড যা কিছু, সেটা তোমরা একদম ফ্রিলি মন খুলে প্রশ্ন করো। এখানে আমি এখনই তথাগত স্যারকে বলবো জয়েন করতে, তোমরা ওয়েলকাম করবে। তারপর আমরা তথাগত স্যারের সম্পর্কে আমি একটু তোমাদের ব্রিফ ইন্ট্রোডাকশন দেবো, তারপর আমরা একদম টনিক সেশন, তারপর আমরা ডাইরেক্টলি চলে যাব তথাগত স্যারের মুখের থেকে তার কথা শুনি। ঠিক আছে, তাহলে আমরা তথাগত স্যারকে ওয়েলকাম করছি। তথাগত স্যার এখানে চলে এসছেন, ওয়েলকাম তথাগত, ওয়েলকাম।
Good evening, sir. তোমার মাইকটা হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আর আমরা সবাই ওয়েট করছি তথাগত স্যারকে দেখার জন্য, এবং আজকে তথাগত মুখ থেকে আমরা ওর সমস্ত জার্নিটার গল্প আমরা শুনবো। সবাই ওয়েলকাম জানাচ্ছে তোমাকে, তো দে আর ওয়েটিং ইগারলি। আমি বেশি কথা বলবো না, বেশি বকবক করবো না, আজকে তোমার দিন। আর একটা বলে রাখি যে সপ্তর্ষি স্যারকে আমি রিকোয়েস্ট করেছি, তুমি আসছো তো স্যার তো আসবেই, স্যারের অত্যন্ত স্নেহের পাত্র, আমারও তাই। তো স্যার জয়েন করবেন সম্ভবত, দেখি এখন যা কাজের চলছে সেটা তুমি জানো, কাজের ইলেকশনের তাও স্যারের আমাকে বলেছে স্যার জয়েন করবেন। আর আমাদের এখানে কিছু ক্যান্ডিডেটস আছে যারা সাকসেসফুল ক্যান্ডিডেটস, তো তাদেরকেও আমরা নিয়ে আসবো। আজকে আমরা শুধু তথাগত স্যারের মুখ থেকে সব কথা শুনবো। তার আগে আমি তথাগত স্যারের সম্পর্কে একটু বলে নিই, তাহলে তোমরা কিছুটা বুঝতে পারবে যে তথাগত স্যারের ব্যাকগ্রাউন্ড। তথাগত দাস অ্যাকচুয়ালি জলপাইগুড়িতে পড়াশোনা, জলপাইগুড়িতেই বড় হওয়া স্যারের। স্যার WBCS এ জয়েন করেছেন ঠিকই, উনি অ্যাকচুয়ালি WBPS, কিন্তু এটা কিন্তু ওনার 5th গভর্নমেন্ট জব। তার মানে বুঝতেই পারো যে স্যার একেবারে থেমে থাকার মানুষ নন। স্যার স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং স্যার সেই জার্নিটাও বোধহয় উপভোগ করেন। চ্যালেঞ্জ, একটার পর একটা চ্যালেঞ্জ, এবং কোনো সার্ভিসকেই উনি ছোট মনে করেননি। সব সার্ভিসই একটার পর একটা, এরপর কি নেক্সট ওয়ান। তো এটা স্যারের একটা অদ্ভুত খুব সুন্দর মানসিকতা যে এগিয়ে যাব, কোন রকম নেগেটিভিটি, কোনো ফ্রাস্ট্রেশন সবকিছু ছাড়িয়ে দিয়ে স্যার শুধু একটার পর একটা টার্গেট নিয়েছেন, অ্যাচিভ করে চলেছেন। স্যার জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র, সপ্তর্ষিনাথ স্যারও জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র, তাও দুই একদম একই স্কুলের। তথাগত স্যার মাধ্যমিকে 93% পেয়েছেন, এবং তারপরে উনি ওখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন 85% পেয়ে। তারপর জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ থেকে উনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেন। তারপরে নিট দুর্গাপুর, সেখান থেকে উনি এমটেক করার রাস্তায় ছিলেন, কিন্তু প্রিপারেশন মানে চলে গেছেন, কিন্তু উনি কমপ্লিট করেননি। তার কারণ হচ্ছে উনি চাকরিতে জয়েন করেন, এবং ইন্ডিয়ান রেলওয়েতে উনি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হিসেবে উনি কর্মরত। এই অবস্থাতে তারপর উনি WBPS এটা উনি ক্লিয়ার করেছেন, এবং এখন উনি এই সার্ভিসে জয়েন করেছেন। আরেকটা বিষয়, ওনার একটা আলাদা কোয়ালিটি আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তোমরা সবাই ভাবো যে শুধু কি পড়াশোনা, শুধু পড়াশোনা করলেই কি হবে? স্যারের তোমরা যদি জিজ্ঞেস করো, স্যারের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হবি, স্যারের অনেক কিছু অ্যাক্টিভিটিস। পড়াশোনার বাইরেও স্যার আঁকতে ভালোবাসেন, স্যার ছবি আঁকতে, পেইন্টিং, ড্রয়িং স্যারের খুব পছন্দের জিনিস। তারপরে স্যারের একটা ভীষণ বড় একটা কোয়ালিটি অ্যাচিভমেন্ট, উনি ব্ল্যাক বেল্ট, এবং টাইকোয়ান্ডোতে উনি ব্ল্যাক বেল্ট, এবং উনি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এবং নর্থ বেঙ্গল চ্যাম্পিয়ন, দুবার উনি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছেন। তো বলে শেষ করা যাবে না যে কত কোয়ালিটি একটা মানুষের মধ্যে থাকলে এরকম ভাবে মানে। এরপর আমি শুধু তথাগত স্যারের থেকে শুনতে চাই, এরপরে স্যারের আরেকটা কোয়ালিটি, যেটা আমরা যারা খুব ক্লোজ সার্কেলে তথাগত স্যারকে দেখেছি, এত হাম্বল, এত উনি ডাউন টু আর্থ, যে আই থিঙ্ক এটা আরেকটা রেয়ার কোয়ালিটি। আমরা তথাগতর মুখ থেকে এবার শুনবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তথাগত, তুমি তোমার মূল্যবান সময় আমাদের এখানে ব্যয় করবে শুধু আমাদের স্টুডেন্টসদের জন্য। We are fortunate, our students are fortunate enough to get you here. এখন আমি তথাগত স্যারকে বলবো যে স্যার এবার কিছু বলুন। সবাইকে গুড ইভিনিং, আর থ্যাংক ইউ ম্যাম আমাকে এই প্ল্যাটফর্মটা প্রোভাইড করার জন্য। সবাইকে গুড ইভিনিং। এবার তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার এটাই বলার যে মানে তোমরা যখন WBCS এর পিছনে আছো, বা WBCS বা ওয়েস্ট বেঙ্গল PSC যে কোনো পরীক্ষা, প্রত্যেকে খুব ভালোভাবে এগিয়ে যাও, সবাইকে অল দ্য বেস্ট। আর দেখো মানে আমার তরফ থেকে আমি এটুকুই বলবো যে মানে আমার মতো ছেলের যদি WBCS হয়ে যেতে পারে, তাহলে যে কারো পক্ষে হওয়া সম্ভব। মানে খুবই সাধারণ স্টুডেন্ট আমি, তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের মানে জাস্ট হওয়াটা একটা স্টেপ দূরে আছে। আর আমি ইন্ডিভিজুয়ালি এটা মনে করি যে প্রিলিম যারা পাস করে, আগে ধরো 10,000 পাস করতেন, বা এখন 5,000 4,000 যে অ্যামাউন্ট, তারা প্রত্যেকে র্যাঙ্ক 1 করার সমান আর কি। ব্যাপারটা ওই 4টা বা 5টা দিনের যা মানে কতটা টেম্পারামেন্ট ধরে রাখা যাচ্ছে, তার উপর ডিপেন্ড করে যে কিরকম ভাবে পরের ব্যাপারটা আগাবে। তো এটাই WBCS এর জন্য তোমাদের সবাইকে শুভেচ্ছা, তোমরা প্রত্যেকে পারবে, এটা আমার বিশ্বাস। আমরা তথাগত স্যারের কথা তো শুনবো, কিন্তু আমি আরেকটা জিনিস এই ক্ষেত্রে মানে এই কনটেক্সটে একটু বলতে চাই। একজন সাকসেসফুল ক্যান্ডিডেটের জার্নিটা খুব ডিফিকাল্ট হয়, সেটা তার স্পিরিট আলাদা বলে সে হয়তো সেটা সবসময় ডিফিকাল্ট মনে করে না, সবার মেন্টালিটি এক থাকে না, তাই তো? আমার তো মনে হয় অনেক চ্যালেঞ্জ আসে। এবার সেটার আমাদের একটা মেন্টাল সেট আপটা কিরকম থাকে, তিলকে তাল করবো নাকি তালকে তিল করে দেবো, ম্যাগনিফাই করবো না মিনিমাইজ করবো, কোনটাকে প্রায়োরিটি দেবো। তো সেই সব
কথাগুলো তো শুনবই, কিন্তু এখানে তথাগতর পরিবারের লোকজনের, তথাগতর সাথে আজকে আমার কথা হচ্ছিল, একটা বিশাল অবদান পরিবারের লোকজনের। তো এই বিষয়ে আমাদের তথাগত স্যার কিছু বলতে চাইবেন, তো আমরা শুনবো সেটা নিশ্চয়ই। ম্যাম, পরিবারের লোকজন মানে তারা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। মানে এইটুকু আমি বলছি যে এটা আমি সবসময় বিশ্বাস করি যে মানে বন্ধু বান্ধব তো আছেই বা পরিচিত আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু রাত্রি 2টোর সময় যদি মেডিকেল এমার্জেন্সি তৈরি হয় তাহলে সবার আগে যে পাশে এসে দাঁড়াবে সে কিন্তু পরিবার, নিজের পরিবার, নিজের বাবা হোক, মা হোক, বা নিজের যারা ক্লোজ ওয়ান্স আছেন, কাজিন, মানে নিজের ভাই বোন থাকলে। তো সেক্ষেত্রে না মানে আমার ক্ষেত্রে আমার পরিবার প্রচন্ড হেল্পফুল ছিল। মা মানে এরকম আছে যে মা আমাকে খাইয়ে দিত অফিস যাওয়ার সময়, তাকে একটু টাইম আমার বেঁচে যায়। রাত্রেও অনেক সময় মা আমাকে খাইয়ে দিয়েছে। তো এই আর কি। আবার মানে বিনা পরিবারে তো হতে পারে না, একটা কনস্ট্যান্ট তো দরকার হয়। আমার ক্ষেত্রে আমার পরিবারের থেকে আমি অনেক হেল্প পেয়েছি। এরকমও গেছে যে ধরুন যে আমার কন্টিনিউ সার্ভিস লাইফে আমাকে প্রচুর জার্নি করতে হতো, তো সেই ভোর 4টায় উঠে ট্রেন ধরা বা রাত্রি 3টায় স্টেশনে নামা, সেখান থেকে কখন আসবো, কিভাবে যাব। আমার বাবার 66 ইয়ার্স এজ, তো বাবা সে তারপরেও আমাকে নিয়ে গেছেন, দিয়ে এসেছেন যেন একটু টাইম বাঁচতে পারে। পরিবার তো তোমার বন্ধুদের কিরকম কন্ট্রিবিউশন, বা তুমি কি মানে বন্ধু বান্ধব তোমার সার্কেল, নাকি তুমি না নিজের মতন, মানে হোয়াট ইজ ইয়োর নেচার, হাউ আর ইউ, উই ওয়ান্ট টু নো। ম্যাম, বন্ধু বান্ধব প্রচুর ছিল বলা বেটার হবে। এবার এই সার্ভিস লাইফ করতে করতে আর এই প্রিপারেশনে নিতে নিতে না মানে খুব ছোট হয়ে গেছে সার্কেল। মানে এখন হাতে গুনে 2-3 জনের কথাই আমি মানে বলতে পারি যে তারা কনস্ট্যান্ট থেকে গেছে আমার পাশে, বা এখনো কম বেশি কথাবার্তা হয় আমাদের। তো মানে আর কোনো অপশন ছিল না। মানে আমি চাইনি যে ওটাকে রিডিউস হোক, কিন্তু কোথাও না কোথাও আমার এটা লেগেছে যে যদি মানে একটু বেটার পজিশনে উঠতে হয় তাহলে কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। মানে এবার যদি এটা হয়ে যায় যে রোজ আমি বসে আড্ডা দিচ্ছি না, তার জন্য যদি কিছু বন্ধুর সাথে আমার ডিস্টেন্স চলে আসে, তাহলে তখন প্রায়োরিটাইজ করার ব্যাপার চলে আসে যে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট। মানে বন্ধুদের সাথে সেই ব্যাপারটা রাখা মানে এটাও ইম্পর্টেন্ট, নাকি কিছুদিনের জন্য ওটাকে পজ করে একটু মানে নিজের জায়গাটাতে পৌঁছে গিয়ে তারপরে এদিকে এগিয়ে আসা যায় আবার। তো আমি সেটাই করেছিলাম যে আপাতত একটু বন্ধু বান্ধবের সাথে দেখাটাকে একটু কমই হোক, মোটামুটি যতটা হয় এদিকে এগিয়ে যাই আর কি। আমার তো মনে হয় তোমার জেনুইন ফ্রেন্ডশিপ তখনই হবে যারা তোমাকে সেই স্পেসটা বা সেই লিবার্টিটা দিয়ে দেবে, যে তুমি তোমার মতো করো, উই আর দেয়ার, ডিমান্ডিং হ্যাঁ, নয়। এরপরে আমার আমরা আসছি। হ্যাঁ, বলো। আমার আছে মানে কিছু বন্ধু, তার মধ্যে 2-1 জনের নাম তো বলতেই হবে। মানে প্রতীক নামে আমার এক বন্ধু আছে, ও মানে এন্টা জানি। মানে যেদিন থেকে আমার শুরু হলো সেই 2021-এর নভেম্বর ডিসেম্বরে আমি ঠিক করেছিলাম যে এবার আমাকে ডব্লিউবিসিএস লাগাতেই হবে, 2021-এর দুর্গাপূজার এন্ডের দিকে। তা ওই এন্টায়ার টাইমটাতে মানে প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমি ওর সাথে ডিসকাস করতাম। ও নিজেও খুব ভালো পড়াশোনা আছে, এখন অয়েল ইন্ডিয়াতে আছে। তো মানে মানে এই কোন স্ট্র্যাটেজিতে আগানো ঠিক হবে বা নেক্সট কি পড়া হবে, এই 2-3 জন বন্ধু যারা মানে উপরের দিকে উঠতে হেল্প করবে, তাদের থাকাটাও খুব জরুরি। এক্স্যাক্ট, দে মানে প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল তোমার জার্নিতে। আর এরকমও হয় প্রিপারেশনের সময় অনেক সময় পড়তে পড়তে ভালো লাগছে না, একটু গল্প হবে ভালো, তখন যখন ফ্রেন্ড সার্কেলটা ভালো থাকে তখন সেটাও যেন একটা রিল্যাক্সেশন, সেটাও একটা অক্সিজেন। আর সেটা নট নেসেসারিলি সবসময় বন্ধু, মাও হতে পারে, তাই না? ওটা একটা অ্যাডিশনাল সাপোর্ট সিস্টেম। হ্যাঁ, এবার অবশ্যই। আমরা তথাগত তোমার থেকে শুনবো যে তোমার জার্নিটা একদম স্কুল লাইফ থেকে নিয়ে এখন অব্দি যে জার্নিটা, সেটা তুমি যদি একটু আমাদের সাথে শেয়ার করো। ম্যাম, আমি ক্লাস 10 থেকেই বলছি। তো 10-এ মাধ্যমিক পাস। এবার মোটামুটি ওই 600 মানে 650 অ্যারাউন্ড মার্কস ছিল, 700-তে আমাদের। তারপরে সায়েন্স নিয়ে ভর্তি 11-12। এবার আমার মাধ্যমিকে বায়োলজিতে মানে লাইফ সায়েন্সে ছিল 99, আর অঙ্কে ছিল 96, কিন্তু ম্যাথ একটু বেশি ভালো লাগতো, তো সেই জন্য ইঞ্জিনিয়ারিং এর দিকে এগিয়ে যাওয়া। আহ, মানে বায়োলজি আর পড়া হয়নি সেরকম। তো এইচএসে গিয়ে অ্যাজ ইউজুয়াল অঙ্ক আমাদের বার পেপার টাফ এসেছিল, তত ভালো মার্কস আসেনি। আর প্যারালালি জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশনেরও ব্যাপার ছিল। তো সেখান থেকে ওই র্যাঙ্ক আসলো করে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং। তখন একটা এরকম টার্ম মানে ইচ্ছা ছিল যে আমি আইটি সিএসসি না পড়ে কোর ইঞ্জিনিয়ারিং যেটা আছে, মানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল, সেই মানে সেটার মধ্যেই কোনো একটা নিয়ে পড়তে পারলে ভালো হয়। তো তারপরে ভর্তি হওয়া প্রথম 2-3 বছর না অতটা মানে ওই যেটা হয় আমাদের যে কলেজে মানে ওঠার পরে যে, আর আমার তো বাড়ির কাছে একদম কলেজ ছিল, বন্ধু বান্ধব, হোস্টেল এসব করে কেটে গেছে। ফোর্থ ইয়ারে মানে তখন ঠিক হলো যে না, কিছু তো লাইফে করতে হবে। তখন মানে ফোর্থ ইয়ার বলতে 2017 এন্ড অলমোস্ট, মানে ওই 7th সেমিস্টার। তখন ঠিক করলাম যে এবার
মানে এরকম একটা মনের মধ্যে ছিল যে গ্রাজুয়েশন হয়ে গেছে, তারপরে আর কোনোভাবে মানে ফ্যামিলির থেকে টাকাটা নাইনি। তো তখন আমাদের এরকম ছিল যে মানে গেট কোয়ালিফাই করলে, যারা মানে গেট কোয়ালিফাই করে এমটেকে ভর্তি হবে, সেটা যদি আইআইটি বা এনআইটি হয়, তাহলে প্রতি মাসে 12,800 টাকা করে স্টাইপেন্ড হবে। আমি তখন ওটা ডিসিশন নিলাম যে গেট টা কোয়ালিফাই, মানে গেটের জন্য পড়াশোনা করে আমার মানে হয়ে গেল গেটের জন্য পড়াশোনা। এবার এই সময় আমি না দিল্লি গেছিলাম, মানে ওই এক বছর আমার 2018-তে গ্রাজুয়েশন কমপ্লিট, আর 2019-এ আমার মানে গেটে মানে এনআইটি দুর্গাপুর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরে ভর্তি হয়েছি। ওই 18 অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাস আমি দিল্লিতে ছিলাম ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর তার সাথে গেট, এই দুটোর প্রিপারেশন নেওয়া। তো এবার ওখানে মানে সবকিছু আমার মানে আমার ফরে ছিল না বলতে রুমমেটসও অতটা ভালো ছিল না, বা মানে ভালো ছিল কিন্তু মানে আমার সাথে অতটা বনেনি। এবার আর ওই কালচার, তো ওখান থেকে কিছু ক্যাচ এসেছিল যেটা আমি পরে বলছি। তো ওটা করে আমি চলে আসলাম বাড়িতে, এসে গেট দিলাম। তো গেটে আমার র্যাঙ্ক ঠিকঠাকই ছিল। তো সেখান থেকে আমার আইআইটি খড়গপুরও হয়েছিল, আইআইটি বিএইচইউ মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি সেটাও হয়েছিল, কিন্তু আইআইটি খড়গপুরটা হয়েছিল হচ্ছে মানে ইডব্লিউএস ক্যাটাগরি 2019 সালে। তো তখন আমাদের স্টেটে না মানে ইডব্লিউএস এসে গেছিল, কিন্তু আমাদের স্টেটে তখনও মানে মানে ইন্ট্রোডিউস করা হয়নি, তো সেজন্য হলো না। তো তারপরে আমার আইআইটি আইএসএম ধানবাদ হলো, আর এদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর হলো। তো তখন বাবা আর কি ডিসিশন দিলেন যে তুই মানে নিজের স্টেটেই থাক, দুর্গাপুরে পড়াশোনা। তখন এনআইটি দুর্গাপুরে ভর্তি হওয়া, আর তারপরে সেখান থেকে ওই ফার্স্ট সেমিস্টার যেতে যেতে আমি অনেকগুলো চাকরির পরীক্ষায় দিচ্ছিলাম প্যারালালি। তো এটা হয়ে গেছে, এই ইন্ডিয়ান রেলওয়েজে হয়ে গেল 2020 জানুয়ারি মাস। তখন থেকে আমি ইন্ডিয়ান রেলওয়েজে আছি। আর এবার এখানে একটা ব্যাপার কি, আমি যখন ইন্ডিয়ান রেলওয়েজে ভর্তি মানে চাকরি পেলাম, তখন আমার মানে তখন না আমি এই হায়ারার্কি মানে অফিসিয়াল হায়ারার্কি বা মানে হোয়াট ইজ গ্রুপ এ পোস্ট, হোয়াট ইজ গ্রুপ বি পোস্ট, হোয়াট ইজ গ্রুপ সি পোস্ট, এই ব্যাপারটা অতটা ভালো জানতাম না। পরবর্তীকালে ভর্তি হওয়ার পরে ওখানে তো আমাদের অনেক মানে কলিগসরা আছেন, তারা অনেকেই আইইএস এর প্রিপারেশন নিচ্ছিল, তারা অনেকে মানে বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এগুলো প্রিপারেশন নিচ্ছিল। সেখান থেকে না আমি বুঝতে পারি যে মানে গ্রুপে গেজেটেড অফিসারের ভ্যালুটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন ডিসিশন নিই যে আচ্ছা তাহলে মানে মানে যখন এতটা এতটা হয়ে গেছে, আর মানে তখন আমার এজ মোটামুটি 25 ইয়ার্স, 24+, তখন আমি ডিসিশন নিই যে তাহলে আরেকটু একটা স্টেপ গিয়ে মানে অ্যাটলিস্ট একটা গ্রুপে গেজেটেড অফিসার এটা যদি করা যায়। অ্যাকচুয়ালি আমার বাবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ক্লারিক্যাল পোস্টে ছিলেন, তো বাবার কাছ থেকে আমি শুনেছি যে মানে গেজেটেড অফিসার এই ব্যাপারগুলো। তো তখন না অত গা করিনি, আর যা হয় আর কি। তারপরে যখন বুঝলাম যে না, একটা গেজেটেড অফিসার বা সেই মানে সেই অরা, যেটা মানে আমি বলছি নর্মালি, তো সেটা দেখার পরে তারপরে তো সেই কৌশিক স্যারের সাথে আপনার বাড়িতে যাওয়া, ম্যাম স্যারের সাথে পরিচয়। তখন আর কি মানে স্যার একজন বিশাল বড় ইন্সপিরেশন ছিলেন আমার জার্নিতে। অনেকেই ছিলেন, স্যার খুব বড় একজন। যে জলপাইগুড়ি থেকে সেই 2005-06 সালে স্যার যদি ডব্লিউবিসিএস এর র্যাঙ্ক 1 করতে পারেন, তাহলে মানে অ্যাটলিস্ট স্টুডেন্ট সাপ্লাই সার্ভিসও যদি হয়ে যায়, বা মানে অ্যাটলিস্ট গ্রুপ সি পোস্টও যদি কোনো একটা পেয়ে যায়। আমাদের স্টেটে তো ডব্লিউবিসিএস গ্রুপ সিরাও গেজেটেড অফিস, 4700 গ্রেড পে, 4800 গ্রেড পে। তো মানে সব স্টেটেই তাই। এবার তো এটাও যদি হয়ে যায়, তাও আমি মানে নিজেকে ওই সুকুনটা দিতে পারবো যে মানে আমি একটু কিছু করেছি লাইফে। এই সেখান থেকে এই জার্নিটা। এবার তারপরে 2021-এর দুর্গাপূজার পরে প্রিপারেশন শুরু সেই অর্থে। তারপরে 2022-এর প্রিলিম পাস। আমি 2023 নিয়ে অতটা আশাবাদী ছিলাম না, 2022 আমার তুলনামূলকভাবে আমি বেশি আশাবাদী ছিলাম। কিন্তু 22-এর মেইনস এর গল্পই বলি। 22-এর এমসিকিউতে আমার মার্কস ছিল 511। এবার 511 ইজ নট এ ভেরি গুড মার্কস, কিন্তু মানে 22-এর কোশ্চেন যেরকম হয়েছিল সেই রেসপেক্টে আমার মনে হয়েছিল যে 511 ইজ বেটার দেন 2023-এ আমার এমসিকিউতে মার্কস ছিল মাত্র 550। তো মানে 23-এর রেসপেক্টে আমি দেখেছি যারা টপার আছে তারা অনেকেই 620, 625 বা 600-এর অ্যারাউন্ড নাম্বার অনেকের আছে, কিন্তু 22-এ 600+ মার্কস আমি এমসিকিউতে কমই দেখেছি ছেলেপেলে। তো সেক্ষেত্রে না আমি 22টা নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম। তো ফাইনালি 22 তো হয়নি, কিন্তু 23-এ মানে আমি আমার পছন্দের সার্ভিসটা পেয়ে গেছি। তুমি যে পড়াশোনা করো, বইয়ের মধ্যে ডুবে থাকো, এত তো এন্টারটেনমেন্ট ডিভাইস আছে, ঠিক আছে? তো তুমি কি, আমরা তো বলি যে স্প্যান অফ অ্যাটেনশনটা খুব কম হয়ে যাচ্ছে, তো তুমি পুরোপুরি আমরা কি বলবো একদম বুকওয়ার্ম, নাকি তথাগত স্যার আমাদের ভার্সেটাইল ক্যারেক্টার? আমি তো তোমার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখেছি, ইউ অ্যাজ আ পার্সন আমি যেটুকু চিনি, তুমি কিন্তু সবকিছু করো। তো আমার তো তাই মনে হয় যে তুমি সবকিছু করো, কিন্তু কি করে করো সেটা একটু শেয়ার করো না, এই সিক্রেটটা শেয়ার করো আমাদের সাথে। তোমার সিক্রেট মন্ত্রটা কি? না ম্যাম, এখানে না বেশ কয়েকটা ব্যাপার আছে, আমি বলছি
বলছি একটা একটা করে। মানে এই পুলিশের উপরে একটা পছন্দ যেটা আছে সেটা না, মানে সেটাও সিনেমা দেখে কোইন্সিডেন্টালি, আমি খুব একটা বেশি সিনেমা দেখি না, কিন্তু এটাও সিনেমা দেখে সেই ক্যারেক্টার যেটা, আর এই ক্যারাটে শেখা বা তাইকোন্ডো শেখা যেটা, বা এখন যে বক্সিং করছি, এগুলো কিছুটা মানে ওই টাইপেরই ব্যাপার। যেমন বাংলা সিনেমার অনেক নায়ক নায়িকাকে নায়ককে দেখে যে আমি ক্যারাটেতে ব্ল্যাক বেল্টটা কমপ্লিট করি, অ্যাকশন হিরো, ওই ব্যাপারটা আপনি বিশ্বাস করবেন না। ক্লাস 11-12-এ যখন ছেলেমেয়েরা পাথফাইন্ডারে যায়, আকাশে যায় ইনস্টিটিউট গুলোতে, এখন তো বাইজুস টাইজুস অনেক হয়েছে, তখন তো আমাদের সময় আকাশ ছিল, আমাকে বাবা নিয়ে গিয়ে ভর্তি করেছিলেন, মানে করবেন বলেছিলেন, নিয়ে গেছিলেন আকাশে। আমি শুধুমাত্র আকাশে যাইনি কারণ স্যাটারডে সানডে করে আমার তাইকোন্ডো ক্লাস, মানে তখন আমার কাছে এটা ছিল যে আমি পড়াশোনা করে নেবো কিন্তু আমার ফিটনেসটা বেশি জরুরি। তো সেই সময় এবার ফার্স্ট আমি দুবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, আমি স্টেটে কোয়ালিফাই করি, কিন্তু মা আমাকে যেতে দেয়নি। আসলে তখন মিড সেমিস্টার যেটা হতো, সেই মিড সেমের সাথে কোলাইড করে গেছিল, তো এটা একটা ব্যাপার। আর ছবি আঁকার ব্যাপার যেটা, সেটা বাবা আর্টের টিচার, তো আমি যে কাউকে দেখে 15 থেকে 20 মিনিটে এঁকে দিতে পারি। মানে ইভেন আমার জিওগ্রাফি অপশনাল মানে সিলেক্ট করার পিছনে এটাও একটা অপশন ছিল, মানে এটাও একটা কারণ ছিল যে এটাই ম্যাম। এই এবার আমি এটাই বলবো যে মানে আমার জার্নিতে ইন্ডিভিজুয়ালি ডাব্লিউবিসিএস কে না মানে অতটা বুকিশ এক্সাম হিসেবে আমার লাগেনি। মানে এটা হয়তো ইউপিএসসি হলে হয়তো আমি এভাবে বলতাম না, বা ইন্ডিভিজুয়াল লেভেলের ব্যাপারটা আলাদা হয়ে যায়, হয়তো আমার কিছু একটু প্রিপারেশন বা আগে থেকে ছিল এরকম, মানে যে যার জায়গায় দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে আমি মনে হয়েছিল যে প্যারালালি করা যায়, কারণ আমি যে চাকরিটা করছি এখনো, সেটা বেশ হেক্টিক জব আছে। মানে এটা ওই 9 to 5 বা 10 to 5 এর জব নয় আমার। মানে আপনি বিশ্বাস করবেন না ম্যাম, আমি যখন 2020, 21, 22 সালগুলোতে জয়েন করেছি, আমার ইনিশিয়াল পোস্টিং ছিল মানে আপার আসাম, ধরমতুল নামে একটা জায়গায়, চাপারমুখ, ধরমতুল, লামডিং, হোজাই, ওই লাইনটাতে। আর এখন আমার মানে এই মুহূর্তে যদি আমি ডাব্লিউবিসিএস না পেতাম, তাহলে আমার পোস্টিং হতো অরুণাচল বর্ডার, একটা তাওয়াং কানেক্টিভিটি প্রজেক্ট হচ্ছে মার্কং সিলেক্ট নামে জায়গা থেকে, সেখানে। তো মানে আমার অলমোস্ট এরকম বছর গেছে বা এরকম মাস গেছে যে মাসে আমার 1/3 রাতে ট্রেনেই কেটেছে শুধু, সেটা সার্ভিসে যাওয়া, ডিউটিতে যাওয়া, অথবা এই আমাদের হেডকোয়ার্টার মালিগাঁও কামাখ্যা, গুয়াহাটিতে। আর এখানে আমার এনজেপিতে পোস্টিং ছিল। তো এই রাতে ট্রেনেই আমার কেটেছে, তখন তো বন্দে ভারতও ছিল না। তো এটা একটা। এবার এই ব্যাপারগুলো, এবার এই সবগুলো মিলে না ম্যাম ক্লিক করে গেছে কোথাও না কোথাও একটা, তো যার জন্য আজকে হয়ে গেছে। তবে অত পড়াশোনা সবসময় বই খুলে করা হয়নি, এটা আমি একদম অনেস্টলি বলছি। আর আমি প্রসেসও না একটু ফার্জি নিয়েছিলাম। তোমার তো তাহলে মনে হয় কি যে এই সার্ভিসটা বা এই যে এই এক্সাম গুলো যেগুলো প্যাটার্নে চলে, তাতে কি তোমার মনে হয় কি ইনভলভমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট, একটা কনসিস্টেন্ট ইনভলভমেন্ট, যে হ্যাঁ দিনের শেষে বা শুরুতে একটা কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড আমাকে রাখতে হবে যে দ্যাট ইজ মাই টার্গেট, আমাকে সেটা করতে হবে। হ্যাঁ, 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 তোমার কি এটা মনে হয়? হ্যাঁ, হ্যাঁ ম্যাম, অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট আমি মানে প্রত্যেকজন অ্যাসপিরেন্টকে বলবো যে নিজের নিজের জায়গাটাকে না খুব ভালোভাবে জানা দরকার। যেমন আমি বলছি যে আমি ম্যাথস মানে 11-12 বা কলেজের পরে আমি কোনোদিনও, বা 9-10 মানে মাধ্যমিকের পরে আমি কোনোদিনও পাটিগণিত মানে অ্যারিথমেটিক যেটা হয়, সেটা আমি কোনোদিনও করিনি, শুধু পরীক্ষার হলে খাতায় বসে করছি। এবার তারপরেও আমার মার্কস 160, 165 এরকম এসেছে, তার কারণ হয়তো হয়তো আমি ম্যাথে একটু স্ট্রং ছিলাম, ম্যাথ রিজনিং এ। এটা করলে, একটু প্র্যাকটিস করলে হয়তো এটা 185 চলে আসতো। তো এই জায়গাটা মানে এটা আমি জানতাম যে আমার হয়ে যাবে ম্যাথ, কিন্তু তো সবার জন্য এটা নয় যে যে তার মানে আমি করিনি জন্য কেউ করবে না, বা এরকম যে আমি হয়তো কনসিস্টেন্সি রেখেছি, বা ম্যাম এরকম কিছুদিন গেছে যে আমার হয়তো কোনো অনেক দিনই এরকম গেছে যে আমার বই খাতা খোলারই টাইম হয়নি। মানে তার মধ্যেই ম্যাম আমি লোকসভা ইলেকশনের ডিউটিও করেছি 2024-এ, পঞ্চায়েত ভোটের ডিউটিও করেছি, তো এগুলো সবই চলেছে তার মধ্যেই আর কি। তো ম্যাম নিজের জায়গাটাকে মানে অনেস্টলি নিজের কাছে রিভিউ দেওয়াটা খুব জরুরি, যে আমি কোন জায়গাটা আমার স্ট্রং পয়েন্ট আছে, সেটার উপরে বেস করে তারপরে উইক পয়েন্ট গুলোকে আমি স্ট্রং মানে স্ট্রেংথেন করব। এটা করলেই বেটার। হ্যাঁ, কনসিস্টেন্সিটা ম্যাম খুব জরুরি, যদি ধরে রাখা যায়। এবার মানে যারা ওয়ার্কিং প্রফেশনাল আছে তাদের ব্যাপারটা তো আলাদা, কিন্তু যারা অ্যাটলিস্ট ওয়ার্কিং নয় এই মুহূর্তে, একটা বেটার অপরচুনিটি খুঁজছে, তাদের জন্য ম্যাম মানে তারা দিনে 8 ঘন্টা 9 ঘন্টা না দিলে মানে এটা ঠিক করছে না তারা, এটা আমার মনে হয়। মানে আমি এটা বলছি না যে দিনে 8 ঘন্টাই দিতে হবে বা 10 ঘন্টাই দিতে হবে, কিন্তু মানে মানে এত কিছু রিসোর্সেস অ্যাভেলেবেল আছে আমাদের চারিদিকে, এত ইনস্টিটিউটস আছে, টপার্স মেটেরিয়ালস আছে, ইউটিউবস আছে ম্যাম, এরপরে মানে পড়ে করা যায়, এটা আমার মনে হয়। আমার তো মনে হয় শুধু স্টুডেন্টস যারা আছে না, যারা ওয়ার্কিং, তারাও কাজ করছে, একদিন দুদিন মিস হয়ে গেল, এক সপ্তাহ মিস হয়ে গেল, ফের আমাকে কিন্তু সেই ফিরে আসতে হবে ট্র্যাক। দ্যাট ইজ হোয়াট ইজ ইনভলভমেন্ট, যে ওটা আমাকে করতে হবে। ঠিক আছে 7 দিন মিস হয়ে গেল, ওটা এক্সকিউজ নয়, আমি ফিরে আসতেই পারি, আবার যেখানে ছিলাম সেখান থেকে ধরে নেবো। অবশ্যই, অবশ্যই। মানে ওই জায়গাটা কনসিস্টেন্সিটা রাখতে পারলে খুব ভালো, কিন্তু অ্যাটলিস্ট না মানে ওই নিজের উইকনেস গুলোকে আইডেন্টিফাই করে যে কোন জায়গাটাকে আমাকে অ্যাটলিস্ট 1 ডে বা 2 ডেজে দেখতে হবে। যেমন ম্যাম আমি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি অত ভালো জানতাম না, মানে অত ভালো কি আমি জানতামই না বেসিক্যালি, কারণ আমার মাধ্যমিকের পরে সায়েন্স ব্যাকগ্রাউন্ড।
তো ম্যাম আমি সারা বছর ধরে না ওটাই পড়েছি, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, আর অবভিয়াসলি অপশনাল, কারণ আমার অপশনাল ছিল জিওগ্রাফি। তো আমি ওটাই কন্টিনিউ পড়ে গেছি। ম্যাথ রিজনিং আমি অত টাইম দিইনি, বাংলা ইংলিশ আমি একদমই খুব বেশি টাইম দিতে পারিনি। এবার ম্যাম এটা হতে পারে যে হয়তো আমার বাংলা ইংলিশের কিছু লেখা হয়তো একটু বেশ রেডি ছিল, কিন্তু তার মানে আমি এটা কাউকে বলছি না যে কেউ বাংলা ইংলিশ পড়ো না। মানে এই জায়গাটা নিজের কাছে, মানে অনেস্ট ওপিনিয়ন, নিজের ওপিনিয়নটা নিজেকে দেওয়া দরকার যে কতটা আমার দরকার। তো সেলফ কোন জায়গাটা, অ্যানালাইসিস হ্যাঁ দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখে কখনোই আমার তোমার একই রকম সিচুয়েশন বা এবিলিটি একরকম হতে পারে না, এটাই তুমি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ইউনিক স্ট্র্যাটেজি ইন্ডিভিজুয়াল কন্ডিশন সিচুয়েশন উপর ডিপেন্ড করবে। ভালো লাগছে তথাগত তোমার সাথে কথা বলে। আমি এবার স্টুডেন্টসদের ওদের সবাইকে বলবো আস্তে আস্তে কোয়েশ্চেন আমরা নেব। তো আমার মনে হয় যে এবার আমরা যদি একটু সপ্তর্ষি স্যারকেও আমরা জয়েন করাতে পারি সেশনে, তাহলে সেশন আরো জমে যাবে। তো স্যার যদি আসেন, তো লেটস ওয়েলকাম স্যার। তো আমরা একটু ওয়েট করি, স্যার ইতিমধ্যে স্যার জয়েন করবেন। হ্যাঁ, আমরা কোয়েশ্চেন নেব। তোমাদের কেমন লাগছে? তথাগত স্যারের কথা শুনে কেমন লাগছে? সাহস হচ্ছে একটু? হ্যাঁ হ্যাঁ, সবাই আমরা কোয়েশ্চেন নেব। আমরা খুব শীঘ্রই তোমাদের কোয়েশ্চেন স্যার নেব। জয়েন করতে করতে আমি ওদের মানে উদ্দেশ্যে আরো দু একটা কথা বলে নিই। নিশ্চয়ই নিশ্চয়ই। মানে আমি না অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, মানে ডব্লিউবিসিএস ডুয়েবল, মানে ভেরি মাচ পসিবল এক্সাম। মানে তুলনামূলকভাবে আমি যদি ইউপিএসসি বা মানে অন্যান্য এক্সাম দেখি, সেন্ট্রালের এক্সাম, সিজিএস, আমি কোনোটাকেই ছোট করছি না, কিন্তু ডব্লিউবিসিএস না ইজিলি করে বেরিয়ে যাওয়া যায়। মানে এখনো ম্যাম আমি ভেরি রিসেন্ট এরকম একটা কোশ্চেন নিজে দেখিনি, আমি শুনেছি এক আমার মানে বন্ধুর তরফ থেকে যে এরকম কোশ্চেন এখন আসা শুরু হয়ে গেছে সেন্ট্রালের এক্সামিনেশনে, যে মানে নির্মলা সীতারামন জি, আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার, কোন টাইপের শাড়ি পরে বাজেট পেশ করেছেন, এরকম কোশ্চেন হয়তো এসেছে। আই এম নট 100% শিওর, কিন্তু ডব্লিউবিসিএস হ্যাঁ না ম্যাম এসেছে, মানে 25 সালে এসেছিল। হ্যাঁ স্যার। এবার আমরা সপ্তর্ষি স্যারকে ওয়েলকাম করবো সেশনে। স্যার গুড ইভিনিং স্যার। তথাগত স্যারের সেশন আর সপ্তর্ষি স্যার থাকবেন না, এটা হতে পারে না, আমি জানতাম ফর শিওর। সো উই ওয়েলকাম স্যার। Yes, and thank you everyone, and very warm welcome to my beloved, what should I say, mentee or brother or whatever. Okay, Tathagato, and thank you. You know, I had the intention to join right from the beginning, but somehow you know what kind of pressure. এবং হয়তো এখনো সবকিছু ম্যানেজ করে এসেছি, but there might be some phone calls while we conduct this session. মানে এখনো কাজ চলছে আর কি, এবং সারা রাত্রি মোটামুটি আমাদের সেরকম ভাবে প্রস্তুত থাকতে হয়। So, but আপনি এখনো ফরমালে আছেন দেখতে পাচ্ছি। একদম just the race that so this is it, and আমি মাঝখানে আলোচনাগুলো এখনো বুঝতে পারিনি, বাট রেকর্ডিং ডেফিনেটলি শুনবো। অন করেছিলাম বলতে ধ্যান থেকে মানে অন করা ছিল, বাট আই কুড নট কনসেন্ট্রেট কারণ অন্য কাজে ছিলাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেকে প্রচুর লাভ সাইন দিলে। অ্যান্ড তথাগত ওয়েন বেসিক্যালি আজকে সকালবেলা তোমার দেবলীনা ম্যাডামকে তথাগত জানিয়েছে আমাদেরকে যে মৃত্যুঞ্জয় যে ছবিটা করেছিল আর কি, তথাগতর ছবিটাকে দিয়ে মৃত্যুঞ্জয় যেটা করেছে সেটা হচ্ছে তথাগত বলেছে তথাগত ওই ছবিটা হচ্ছে ভালো দেখতে, ঠিক আছে? কারণ তথাগত আমার অ্যাসপিরেন্টসদেরকে মনে থাকে তো কিছু মোমেন্টস দিয়ে, তা আমার কাছে তথাগত সবসময় মনে থাকবে যে তথাগত 2022-এর ইন্টারভিউর আগে একটা ছিপছিপে গরনের, হ্যাঁ টাই পরে আমাদের আগের রাত্রিবেলা ছবি পাঠিয়েছিল। সো ইমপ্রেসড উইথ দ্যাট ফটো, আমার কাছে ওটা রাখাই আছে ওটা, ঠিক আছে? বিকজ আমি যে স্টুডেন্টদেরকে ভালোবাসি বেসিক্যালি, তাদের এই মোমেন্টস গুলোকে, তাদের এই, এবং আমার কাছে ওর সবচেয়ে প্রিয় মোমেন্ট ছিল এটাই যে ওই আগের দিন রাত্রিবেলার সেই ছবিটা। সো আই হ্যাড সেভড দ্যাট, আমি সেটাই ম্যাডামকে পাঠিয়েছিলাম। তা যাই হোক, সেটার উপরে মৃত্যুঞ্জয় একটু এআই এর কারসাজি করতে গিয়ে এমন একটা ছবি বানিয়েছি যে ফাইনালি তথাগত সেটা পছন্দ হয়। বাট হিয়ার হি ইজ ভেরি হ্যান্ডসাম ইয়াং ম্যান, ইয়াং চ্যাপ, ঠিক আছে? So this is it. তথাগত কেমন লাগছে? And anticipation, I think তোমাদের জয়েনিং পুজোর আগে দিয়ে হবে, so have to wait a bit, তাই তো? তথাগত স্যার কিন্তু ওরকম হারির খবর একদম অনেক কিছু এনে দেয়, এটা কিন্তু আমি কোনোভাবে দায়ী নই যে স্যার এরকম বলে দেবে সবার সামনে, ঠিক আছে? অনেক কিছু বলে দেয়, ঠিক আছে? And I remember the best part of Tathagata was when he was unsuccessful in 2022. I remember his message, if I'm not wrong, স্মাইলি দিয়ে পাঠিয়েছিল, স্যার এবারটা হলো না, ঠিক আছে? অ্যান্ড যখন পরের বার হয়েছে
তখন আমার ও ঠিক সেই স্মাইলি দিয়ে রিপ্লাই দিয়েছে, স্যার হয়ে গেছে। সো বেসিক্যালি দিস টু মেসেজেস রিফ্লেক্ট ওয়ান থিং, द चेंज इन योर लाइफ, बट वो मुस्कुराहट वो बरकरार रहना चाहिए। दैट स्माइल शुड नेवर फेड अवे फ्रॉम योर फेस, है ना। that mentality, that attitude I have always appreciated। এবং তথাগত আমার স্কুলের জুনিয়র, আমার খুব প্রিয় শ্রদ্ধেয় স্যার, দুজনকে আমাদেরকে এক সূত্রে গেঁথেছেন যিনি, কৌশিক স্যার, তার কথা না বললে হবে না। বিকজ উই বোথ আর, বা হয়তো দেবলীনা ম্যাডামও, অধ্যয়ন, সকলেই উই আর ইন্ডেটেড টু আমাদের সিনিয়র যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম কৌশিক স্যার। সো থ্যাংকস টু কৌশিক স্যার এবং মাচ রেসপেক্ট টু হিম অ্যাজ ওয়েল। কৌশিক স্যার আমাদের বাঘাযতীনে বায়োলজি ক্লাস নেন, অর্থাৎ আমাদের প্রত্যেকের শিক্ষক সেই স্যার। আমরা যার কাছে বায়োলজি পড়েছি তিনি এখন অধ্যয়নের ছাত্রছাত্রীদেরকে রিটায়ারমেন্টের পরে তিনি বায়োলজি পড়ান। সো তথাগত, সো হাউ আর ইউ ফিলিং? এখন তো দ্য সাকসেস, দ্য ফিলিং আফটার দ্যাট সাকসেস, দ্যাট মাস্ট হ্যাভ লাইক সেটেল ডাউন, হাউ আর ইউ ফিলিং? স্যার ফিলিং ভালো লাগছে, কিন্তু মানে এখন টাইম বহুত বেশি, মানে হাতে প্রচুর বেশি টাইম হয়ে গেছে, মানে কত আর ওয়ার্কআউট করা যায়। আর ভোটের ডিউটি দেবো না, ভোটের ডিউটি পড়েছে স্যার, কালকে ওই ট্রেনিং আছে স্যার মাইক্রো অবজারভারের, আর এমনিও পড়েছে ডিউটি স্যার পোলিং দিতে, ফার্স্ট পোলিং। ওকে ওকে, ফার্স্ট পোলিং পড়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ এটা কেস করতে হবে, প্রিসাইডিং করতে হতো, তাও একটু মারা যেত। ফার্স্ট পোলিং কেন করবো স্যার? আমি লোকসভা ভোটেও ফার্স্ট পোলিংই করেছিলাম স্যার। ওকে 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 ওকে, অ্যাকচুয়ালি সেকশন ইঞ্জিনিয়ার তো, এটা সফটওয়্যার বুঝতে পারিনি সেকশন ইঞ্জিনিয়ার কনসেপ্টটা কি, তোমাকে এরকম দিয়ে দিয়েছে। হতে পারে হতে পারে। সো বাকিরা যারা রয়েছে তাদেরকে বলবো তথাগতের উদ্দেশ্যে প্রশ্ন। আমার মনে হয় না আমি এন্টার সেশনটা থাকতে পারবো, তাহলে তথাগতর যদি কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং দ্য পাথ অ্যাহেড, সেটাও তুমি আমাকে করতে পারো, তুমিও করতে পারো, বাকিরাও তোমাকে কোনো প্রশ্ন করতে পারে। স্যার অবভিয়াসলি, মানে আমি ফার্স্ট কোশ্চেনটা করবো যে হোয়াট ইজ দ্য পাথ অ্যাহেড? দ্য পাথ অ্যাহেড ইজ লাইক, যে তুমি বলছিলে যে মানে পাথ অ্যাহেড ইউ হ্যাভ টু 18 বছর 20 বছর 25 বছর পরেও মুখের মধ্যে যে সিম্পল হাসিটা সেটাকে রাখাটাই, আর পাটাকে মাটিতে রাখা, আর ঠিক আছে মাথাটাকে নিচু রাখা, আর নাকটাকে উঁচু রাখা নয়, নাকটাকে নিচু রাখা এবং মাথাটাকে উঁচু রাখা, ঠিক আছে। সো দ্য পাথ অ্যাহেড ইজ কিপ ইউর নোজ লো, হেড হাই and feet grounded, and keep that smile forever on your face. That is the path ahead. কারণ তোমার ভেতরে কনসিয়েন্স যদি জীবিত থাকে, অনেস্টি যদি জীবিত থাকবে, তাহলে মাথা সবসময় উঁচু থাকবে। তোমার হাম্বলনেস যদি সবসময় থাকে, তাহলে তোমার নাকটা সবসময় নিচু থাকবে, নাক উঁচু হবে না। পাটা জমিতে থাকলে সবসময় সবসময় অটল বিহারী বাজপেয়ীজি উনি একটা শায়রি লিখেছিলেন, কি বলেছিলেন? मैं आसमान की उस बुलंदी को छूना नहीं चाहता हूँ जहां से मैं जमीन की लोगों से ना मिल सके, है ना। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি কথাটা বলেছিলেন। তাহলে তুমি আমি কে? প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাহলে লেটস নট নেভার টেক ইউরসেলফ টু দ্যাট পজিশন যেখান থেকে সাধারণ মানুষদের কিছু করতে পারবে না, মানে তাদের সঙ্গে মিশতে পারবে না। ডেফিনেটলি মেক ইউরসেলফ অ্যাপ্রোচেবল, যাতে একদম প্রত্যন্ত মানুষটা এসেও, আমার কিন্তু চেম্বারে এত বছর পরেও সেই ভিডিও থাকার সময় আমার চেম্বারে দরজা খোলা থাকতো, এখন দরজা খোলাটা সিকিউরিটি বা বিভিন্ন ইস্যুতে হয়তো থাকে না, বাট এনিওয়ান ক্যান কাম এন্ড মিট মি। হয়তো একটু সময় কম থাকে দেখা করার বা একটু ওয়েট করতে হয়, বাট এনিওয়ান ক্যান মিট মি, আই মেক ইট শিওর। কেউ যেন ফিরে না যায়, আমি বেশিক্ষণ থাকবো আমার অফিসে, বাট তাকে যেন আমি সার্ভিসটা, জানি না, it depends on many factors whether I can deliver that service or not, but he should return from my chamber with a smile on his face. That is the path. থ্যাংক ইউ স্যার। কিন্তু Okay. ওয়াইফ যেন এরকম হবে, তথাগতকে আমি শুভেচ্ছা দিচ্ছি যে সে তোমার থেকে অ্যাপয়েন্টমেন্ট সিক করবে যে আচ্ছা আমি ফোনটা কখন করতে পারি প্যারালেলি। আমার 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 ঈশ্বরের কাছে একটা ইচ্ছে থাকবে যে আমি কখনো ডিএম হলে, সকলে ডিএম হতে পারে না জানো, মোটামুটি 3টে জেলাতে অনলি ডব্লিউবিসিএস ডিএম হয়, তাও হয় না, মাঝখানে একদম 100% নীল করে দিয়েছিল। 26শে জানুয়ারিতে যেন আমি তোমার থেকে স্যালুটটা নিতে পারি। মাই প্লেজার স্যার। ওকে, সো লেটস গো অ্যাহেড স্টুডেন্টস, বাকি যারা রয়েছে দে মে আস্ক এনি কোয়েশ্চেন। এরপর তোমরা এক এক করে জিজ্ঞেস করো তোমাদের কোয়েশ্চেন। প্রভাত, হ্যাঁ বলো, তুমি অনেকক্ষণ থেকে বলছো। গুড ইভিনিং ম্যাডাম, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং তথাগত স্যার। আমিও বর্তমান জবের মধ্যে আছি স্যার, আমি ডাব্লিউপিতে কনস্টেবল।
আপনি একটা জিনিস যেটা বললেন যে মাঝে মাঝে এমন কিছু সময় হয় যে সময়টাতে আপনি পড়াশোনা করার সুযোগ পান না। তো সেই সময় আপনি পড়াশোনার কাজে মানে মাইন্ডটা তো অ্যাকচুয়ালি সবসময় চারিদিকে ঘুরে ফিরে বা চিন্তা করে বেড়ায়। সেই সময় পড়তে না বসে আপনি কিভাবে পড়াশোনা সংক্রান্ত কাজের মধ্যে জড়িয়ে থাকতেন কিভাবে আর কি? মানে আমি তুমি করে বলছি, দেখো একটা জিনিস এরকম আছে যে এখন না আমাদের কাছে অনলাইন রিসোর্সেস প্রচুর অ্যাভেলেবেল আছে। তুমি ইউটিউবটাকে সবসময় সঙ্গী করতে পারো, গুগলটাকে সবসময় সঙ্গী করতে পারো। আর নেক্সট দিন তোমার কি ডিউটি আছে বা নেক্সট 1 উইকে তোমার কিরকম ডিউটি আসতে পারে এটার বেসিসে না তুমি আগের দিন রাতে বা একটা টাইম নিয়ে কিছু ছোট পকেট নোটস বানিয়ে নিতে পারো। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এটা মানে রিলেটিভলি ইজি, কারণ দেখো এখানে না অনেক ফ্যাকচুয়াল কোশ্চেন আছে। সাপোজ আমি বলছি, ধরো বক্সারের যুদ্ধ কত সালে হয়েছে, এই কোশ্চেনটা, বা মানে মন্টেগুচিও স্কোর কত সালে, এই কিছু মানে এই টাইপের যে জিনিসগুলো ফ্যাকচুয়াল ডাটাস, এগুলোকে তুমি খুব ছোট ছোট করে পকেট নোটস টাইপের বানিয়ে তুমি পকেটে রেখে দিলে। এতে কি হলো, তোমার একবার লেখাও হয়ে গেল, তোমার অলরেডি একটা ব্যাক অফ দ্য মাইন্ড চলে আসলো। ডিউটিতে থাকার সময় হাসতে খেলতে ঘুরতে ফিরতে তুমি বারবার দেখে নাও। এটা আমার মনে হয় একটা ওয়ে আউট হতে পারে। অবভিয়াসলি বাংলা ইংলিশের জন্য এটা করা একটু টাফ, কিন্তু এই যে সাবজেক্টগুলো আছে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি বা আরো যেগুলো আছে, এগুলোর জন্য তুমি এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। আমি এটা করেছি, মানে ধরো বাসে যেতে বা ট্রেনে যেতে কখনো কানে উম, মানে হেডফোন লাগিয়ে কোনো একটা ইউটিউব লেকচার বা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস দেখে নিলাম, বা টুকটাক পকেট নোটস থাকলো। যে লোকসভায় কতগুলো সিট, লোকসভার কম্পোজিশন কিরকম, রাজ্যসভার মানে একদম ছোট ছোট, মানে খুব একটা বেশি হয়ে গেলে আবার পড়তে ইচ্ছা করবে না, মানে 10 লাইন 12 লাইন এটুকু, এরকম 10 লাইনের ধরো 10টা নোট আছে, তাহলে পড়তে ইচ্ছা করবে। কিন্তু 100 লাইনের একটা নোট থাকলে আবার নাও ইচ্ছা করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ধরো আর্টিকেলস বানিয়ে নিলে, যে আর্টিকেল মানে সিটিজেনশিপটা কতগুলো আর্টিকেল, কি কি ইম্পর্টেন্ট আছে, ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি তো আমাদের সব বাই ডিফল্ট মুখস্থ করতে হয়, এইভাবে মুখস্থ করে নিতে পারো। ঠিক আছে স্যার। করো, নেক্সট কোয়েশ্চেন কে করবে? বলো, কোয়েশ্চেন করো। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং তথাগত স্যার। স্যার আমার নাম রায়হান স্যার। আমার এখন বর্তমানে স্যার মানে 24 বছর। হ্যাঁ, তো রিসেন্টলি নভেম্বর থেকে 2025 থেকে স্টার্ট করেছি প্রিপারেশন এই প্ল্যাটফর্ম থেকে। তো স্যার আমার স্যার দুটো কোশ্চেন ছিল, স্যার কি করতে পারি কোশ্চেন? হুম, আরে শিওর করো। হ্যাঁ স্যার, তো বলছি যেটা মানে প্রথমত যে স্যার রিভাইজ যে সিলেবাস দিয়েছে প্লাস ওটাকে মানে মাথায় রেখে মানে কিভাবে মানে ওটাকে রেখে কি প্রিপারেশনে মানে গো হেড করা উচিত, না মানে কি করে আপনি হলে মানে কি করতেন এটাকে প্রথমত স্যার? আর দ্বিতীয়ত স্যার আপনি মানে এই যে মান্থলি টার্গেট, সাপোজ 1 মান্থলে মানে আপনি কিভাবে ওটাকে মানে কমপ্লিট করতেন আপনি হলে, ওটাই স্যার একটু জানা ছিল এই দুটো। দেখো, রিভাইস টার্গেটের ব্যাপারটা তোমাকে সপ্তর্ষি স্যার বা দেবলু মামা আরো ভালো মতো বলতে পারবে, কিন্তু আমার এই মানে ভিউ এটাই হবে কি, যে যতক্ষণ না পিএসসি তার অফিসিয়াল নোটিফিকেশনে কোনো রিভাইস সিলেবাস একদম দিয়ে বলছে যে নেক্সট ইয়ার থেকে এটাই সিলেবাস, ততক্ষণ অবধি ওটাকে আপাতত সাইডে রেখে, মানে যখন আমরা জানি যে 24-25-এ কিসে মানে কোন সিলেবাসে পরীক্ষা হতে চলেছে, সেটাকে মানে ফোকাস করাটা আমার মনে হয় বেটার। আর এটা একটা। আর মান্থলি টার্গেটের ব্যাপারটা এরকম যে, দেখো মানে ফিক্সড টাইমিং তো হয় না। মানে তুমি তুমি এই মুহূর্তে যদি কিছু না করে থাকো, মানে যদি তুমি ওয়ার্কিং প্রফেশনাল বা ডেলি একটা অল্প টাইমের জন্যই তোমাকে ইনভলভ হতে হচ্ছে কোনো কাজে, তাহলে তুমি টাইম তো সাফিসিয়েন্ট দিতেই পারো। তাহলে মান্থলি টার্গেট বলে কিছু নেই, মানে যতটা হয় কমপ্লিট করে ফেলো, মানে ফেলে রাখার কোনো দরকার নেই। কারণ মানে আমরা এরকম ধরে নিই যে একটা মানে আর 2 দিন পর থেকে পড়বো, বা এখনো তো প্রিলিমের ডেট দেয়নি, মানে এগুলো কিন্তু মানে এগুলো আখেরে আমাদের পিছিয়ে দেবে। মানে যারা ক্লিয়ার করার রাস্তায় আছে, তারা মানে যতটা হয় যত তাড়াতাড়ি হয় কমপ্লিট করে নাও। পার্টিকুলারলি দেখো, কিছু জিনিসের উপর আমি ফোকাস করতে বলবো। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, অপশনাল সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার, এবং ডাব্লিউবিসিএস 1997 1999 থেকে 2023 অব্দি প্রিলিমিনারি যতগুলো পেপার হয়েছে, আর ডাব্লিউবিসিএস 2014 থেকে 2023 অব্দি মেইনস পেপার, এগুলোর যে এমসিকিউ, এগুলো একদম মানে মুখস্থ থাকতে হবে। মানে এগুলো একটা মানে দাড়ি কমা শুদ্ধ মুখস্থ করে ফেলো। কারণ প্রিভিয়াস ইয়ারটা এরকম জিনিস যে যেটা থেকে মানে যেটার সাথে আমরা, যেটা থ্রুতে আমরা ইন্টারাক্ট করতে পারি ডাব্লিউবিপিএসসির সাথে, তারা কোন জায়গাগুলোতে ফোকাস করছে। যেমন কথার কথা, ধরো ইন্ডিয়ান ইকোনমি সিলেবাস কিন্তু অনেক বড়,
কিন্তু আমরা যদি ইন্ডিয়ান ইকোনমি ডব্লিউবিসিএস এর প্রিলিম বা মেইনস এর প্রিভিয়াস ইয়ার দেখি, তাহলে আমরা পার্টিকুলারলি হাতে গোনা 4-5টা জায়গা পাবো। যেমন ধরো আরবিআই মনিটারি পলিসি পাবো, কিছুটা ফিসকাল পলিসি পেয়ে যাবো, 5 ইয়ার্স প্ল্যান এবং নীতি আয়োগ কিছুটা পাবো। নীতি আয়োগ বলতে প্রথমে প্ল্যানিং কমিশন, এখন ধরো কিছুটা হলো নীতি আয়োগ পাবো, বা আরো কিছু ওই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে আরো যেগুলো হয়েছিল, যে মানে গরিবি হটাও, বা যে বিভিন্ন রকমের যে স্কিম গুলো এসছে, যে ভিশনারি স্কিম গুলো ডিজিটাল, সেই স্কিম গুলো, তো মেইন ফোকাস আমার সেখানে থাকবে। এবার তার মানে ওটা আমার বাই ডিফল্ট কমপ্লিট করতেই হবে, তারপরে নেক্সট আমার যেটা আগানো সেটা আমি আগাবো। কিন্তু এই মানে বেস তোমার সবসময় প্রিভিয়াস ইয়ারটাই থাকবে। তারপরে তুমি যত পারো এমসিকিউ করো, যত পারো থিওরি রিভিশন করো। এবার এক্ষেত্রে আমি একটা মানে তোমার কোশ্চেনের অ্যান্সার এটা নয়, কিন্তু মানে আমার জার্নি শেয়ার করছি। দেখো আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলাম, কোয়ালিফাই করেছিলাম, গেটও দিয়েছিলাম, কোয়ালিফাই করেছিলাম, মোটামুটি ভালো ছিল আমার rank। আবার দিল্লিতে যখন আমি ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিপারেশন নিতে গেছিলাম, তখনও আমার এটা লেগেছে যে মানে দিল্লিতে সবখান থেকে ছেলে পেলে আসতো, সেটা জম্মু কাশ্মীর হোক, গুজরাট হোক কি তামিলনাড়ু হোক। তো একটা জিনিস না আমার এটা লেগেছে যে এমসিকিউ এক্সামিনেশনের জন্য থিওরি অবভিয়াসলি পড়তে হবেই, কিন্তু এমসিকিউ এক্সামের জন্য এমসিকিউ না করে কিন্তু কোনো দিনও পাস হবে না। কারণ এমন কোনো স্ট্যান্ডার্ড বই নেই মার্কেটে মানে যেখানে তোমার সব সব মানে ডেটা অ্যাভেলেবেল আছে। তো তোমাকে এমসিকিউ তে বাই ডিফল্ট ফোকাস রাখতেই হবে। এবার সেটার জন্য তুমি থিওরি যতটা পড়ছো পড়ো, আরো বেশি করে পড়ো, কিন্তু এমসিকিউ যেন একটা যেন বাদ না যায়, বা একদিন যদি বাদ যায় সেটাকে কম্পেনসেট করার দরকার আছে আবার। এই থ্যাংক ইউ স্যার। তমজিৎ, তুমি প্রশ্ন করবে। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং তথাগত স্যার। স্যার আমার একটা কোশ্চেন, যেটা হচ্ছে স্যার আমার এটা ফার্স্ট অ্যাটেম্প্ট হবে। 2024 প্রথমবার ডাব্লিউবিসিএস ফর্ম ফিল আপ করেছি। তো স্যার যেটা আমার সবচেয়ে মেন প্রবলেম সেটা হচ্ছে, আমি না স্যার, আমিও স্যার সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি, বাট আমি স্যার একদম ইন্টারেস্ট পাইনি সাবজেক্ট, মানে ফ্রম দ্য ডে ওয়ান স্যার। কিন্তু যেহেতু স্যার মিডল ক্লাস, আমার মানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, বা আমার লোন ছিল, আমি না বাবার উপর, মানে আমি আপনাকে একদম অনেস্টলি কনফিউজ করছি স্যার। কারণ আমি স্যার এটা বাবাকে বলতে পারিনি যে বাবা আমি অন্য কিছু পড়বো। আমি সেই সাহসটা পাইনি, যেমন আমি তো স্যার প্রাইভেট কলেজ থেকে পড়েছি। তো মানে প্রথম দুটো সেমিস্টারের ফিস তো অনেকটা, আপনি জানেন স্যার, অনেকটা বেশি প্রাইভেট কলেজে হয়। ওটা দিয়ে যাওয়ার পর আমি আর সেই সাহসে বলতে পারি যে বাবা আমি পরের বছর আবার ড্রপ দিয়ে অন্য কিছু পড়বো। তো স্যার মানে আমি এটা শুনেছি যে ডাব্লিউবিসিএস এ যখন ইন্টারভিউতে যায়, তখন মানে গ্রাজুয়েশন থেকে অনেকটা কোশ্চেন করা হয়। তো বা অনেক ডেপথে কোশ্চেন করে, বা না হলে অনেকটা ব্যাড নেগেটিভ ইমপ্রেশন পড়ে। তো স্যার যেহেতু আমি এই যে জায়গাটা খুবই উইক, তাহলে কি এটা খুব বড় ইম্প্যাক্ট পড়বে স্যার? এটাই আমার না প্রশ্ন। না 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 না, অত জরুরি নয়। মানে দেখো, ইন্টারভিউ এর জন্য মানে স্পেশালাইজড গাইডেন্স তোমাকে স্যার আর ম্যাম দিয়ে দেবেন। এবার আমি এটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে, দুবার আমার ইন্টারভিউ দাও, আমি বলছি যে আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে একটা প্রশ্নও করা হয়নি। এবার ওটা না তুমি কোন দিকে ইন্টারভিউটা নিয়ে যাচ্ছ তার উপরে। আর মানে এটা এটা নিয়ে তুমি ভেবোই না। তুমি এখন যদি অপশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং রেখে থাকো ফর ফার্দার, তাহলে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ফোকাস করো। আর না হলে তুমি অপশনাল যে সাবজেক্টটা রাখছো সেটাতে ফোকাস করো, সিভিল ইঞ্জিনিয়ারিং কে আপাতত মানে ছেড়ে দাও। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমার বোর্ডে কোনো স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারিং মেম্বার থাকার চান্স হয়তো 1%ও নয়। তো যার জন্য এটা তো ভেবোই না, বরং রেদার তোমার ফার্স্ট অ্যাটেম্প তুমি মানে প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন যেন তোমার মানে বাদ না যায়, সেটাতে ফোকাস করো। মানে একটা করে অবস্ট্যাকেল ক্রস করো, তার আগে যেটা অবস্ট্যাকেল, ইমিডিয়েট যেটা অবস্ট্যাকেল আসছে সামনে সেটার দিকে ফোকাস করো, তারপরেরটা দেখা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সুমন, সুমন কিছু থ্যাংক বলবে? ইউ স্যার। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং স্যার। হ্যালো। বলো, প্রশ্ন বলো, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, একটু অপশনাল ব্যাপারটা কিভাবে অ্যাপ্রোচ করবো, অপশনাল ব্যাপারটা ওইটা একটু বলে দেবেন, মানে কিভাবে প্রিপারেশন নেবো আর কি। হুম হুম হুম। দেখো, অপশনাল আমার জিওগ্রাফি ছিল, তো আমি অপশনালটা খুব ভালো মতো মানে পড়েছিলাম। তো আমি অপশনাল ব্যাপারটা তোমাদেরকে বলছি, যার যেটা অপশনাল সেটা রেসপেক্টেই আমি আমারটা শেয়ার করছি। অপশনালটা না কি মানে একদম কি, আমার এবছরের এমসিকিউতে তোমরা দেখো আমার মার্কস ছিল মাত্র 550। এবার আর গ্রুপ বির মেইনসের কাট অফ গেছে 1040। তো তার মানে কি অপশনাল আর বাংলা ইংলিশ দিয়ে আমি 500 অলমোস্ট পেয়েছি মার্কস। তো এতে আমি আমি এটুকু আমার লেগেছে যে আমার অপশনালে 265-270 মার্কস আছে, কারণ আমার বাংলা ইংলিশে খুব বেশি আহামরি পেয়েছি এটা আমার লাগেনি। তো অপশনালটা কি, এবার অপশনালের যদি অ্যাটেম্প্ট হয়
তাহলে ফার্স্ট অ্যাটেম্প যেটা সেটা হচ্ছে সেই একই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। আর ডাব্লিউবিসিএস মানে ডাব্লিউবিসিএস এর জন্য অপশনালের খুব ডিটেলড সিলেবাস প্রোভাইড করে। তো প্রত্যেকটা টপিক মানে প্রত্যেকটা চ্যাপ্টার নয়, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে প্রত্যেকটা টপিক, আমি যেমন জিওগ্রাফি অপশনাল নিয়ে বলছি, ধরো জিওমরফোলজি, তাতে নদী নদী গঠিত মানে ভূমিরূপ, বা ধরো এল নিনো, লা নিনা, কোপেন্স ক্লাসিফিকেশন অফ দি ক্লাইমেট, এই যে ব্যাপারগুলো আছে, এই প্রত্যেকটা টপিকের ব্যাপারে তোমার অ্যাটলিস্ট এক পেজ করে হলেও তোমার লিখে মানে তোমার কন্টেন্ট রেডি থাকা দরকার, এটা নেসেসারি, এটা থাকবে। তার সাথে 2 নাম্বার তুমি যেটা করবে সেটা হচ্ছে যে কারেন্ট কোনো ইভেন্ট ওই রিলেটেড কিছু আছে কিনা সেটাকে অবভিয়াসলি অ্যাড করবে। যেমন ধরো আমি জিওগ্রাফির একটা এক্সাম্পল দিয়ে বলছি, জিওগ্রাফিতে আমাদের মিনারেলস বা এনার্জি রিসোর্সেস একটা ইম্পর্টেন্ট টপিক। এবার মিনারেলস এর মধ্যে আমাদের বেসিক্যালি মেইন 4টা মিনারেল পড়তে হয় অপশনালের জন্য। কোল না, মানে এটা তো এনার্জি রিসোর্স বলছি, আচ্ছা ঠিক আছে যেটাই হোক, মানে ধরো আয়রন ওর, বক্সাইট, মাইকা আর ম্যাঙ্গানিজ, এই 4টা পড়তে হয়। তো এটার মানে ফার্স্ট অফ অল তো তোমাকে এটা ভালো মতো দেখতে হবে যে এটার রিলেটেড কোনো স্কিম নতুন এসেছে কিনা, খনিজ অ্যাপ বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ কোনো পার্টিকুলার স্টেটের কোনো নতুন স্কিম এসেছে কিনা, এটা একটা ক্রাইটেরিয়া। 2 নম্বর একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে যত রকমের তুমি ম্যাপ বা ডায়াগ্রাম যত তুমি অ্যাটাচ করতে পারবে। আমার জিওগ্রাফিতে আমার মনে আছে আমি 2022 মেইনস এবং 2023 মেইনস এর অপশনালে আমার সর্বসাকুল্যে দুবারই মোটামুটি 40 করে ডায়াগ্রাম অ্যাড ছিল। তার মধ্যে কি কি ছিল? ইন্ডিয়ান ম্যাপ ছিল, ওয়ার্ল্ড ম্যাপ ছিল, ওয়েস্ট বেঙ্গল ম্যাপ ছিল। তার সাথে ধরো কথার কথা সেন্সাস ডাটা। সেন্সাস ডাটার ব্যাপারটা এরকম হয়, ধরো আমি কথাটা আরবানাইজেশন ধরছি, আমার মনে আছে আমি 1951, 1971, 1991 আর 2011 এই যে 20 ইয়ার্স গ্যাপে গ্যাপে প্রত্যেকটা ডাটা আমি মুখস্থ করেছিলাম। এবার বারবার করে পড়লেই এটা হয়ে যাবে। এবার ধরো আরবানাইজেশন থেকে কোশ্চেন আসছে, তো তুমি এই ভ্যালুস গুলোকে তুমি একটা গ্রাফ বানিয়ে তাতে দিয়ে দাও। ধরো কথা কথা 17% ছিল, এবার 17.37% হতে পারে, তুমি 17%ই মুখস্থ রাখো না, সাফিসিয়েন্ট 17%। 1951-তে তারপরে ধরো কথার কথা সেটা গিয়ে 19% হলো, কোথাও 25% হলো, এখন 31%। তাহলে তুমি একটা গ্রাফ দিয়ে দিলে। নিউমেরিক্সটা ইনক্লুড করা খুব জরুরি। রিসেন্ট ইভেন্টস আর নিউমেরিক্স এই দুটো অপশনালে যদি তোমার স্কোপ থাকে, এখন নিশ্চয়ই আমি বাংলা অপশনাল নিউমেরিক্স এর কথা কতটা আছে আমি জানি না, কিন্তু তোমার অপশনালে যদি স্কোপটা থাকে তাহলে কেস স্টাডি এগুলো অ্যাড করাটা খুব জরুরি। তো এটাই। আর অবভিয়াসলি একদম কি জিনিস তো আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তুমি বুঝে যাবে যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে। এবার ইউপিএসসি লেভেলের এত টাফ কোশ্চেন এখনো অব্দি ডাব্লিউবিসিএস এ আসে না বললে ভুল হবে, প্যাটার্ন চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। তো আরো একটা বেটার কাজ তুমি করতে পারো, তুমি ইউপিএসসি টপারদের অপশনাল, তোমার পার্টিকুলার অপশনালের খাতা, এগুলো গুগলে অ্যাভেলেবেল আছে, এগুলোও একটু রেফার করতে পারো, বা ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা সেগুলোর মডেল অ্যান্সার এগুলো একটু রেফার করতে পারো, তাহলে আরো এজে থাকবে তুমি। তুমি কোন ল্যাঙ্গুয়েজে দিয়েছো, বাংলা না ইংলিশ অপশনাল? ম্যাম আমার ইংলিশে ছিল। ঠিক আছে রিমা, তুমি কোয়েশ্চেন করতে চাইছো? একটু ফাস্ট করো যারা কোয়েশ্চেন। সুদীপ্তা, কেউ কিছু গুড জিজ্ঞেস? ইভিনিং ম্যাম। গুড গুড ইভিনিং। ইভিনিং স্যার। গুড ইভিনিং তথাগত স্যার। আমার একটু আমি আমার ব্যাকগ্রাউন্ডটুকু বলি, নাহলে বুঝতে পারবেন না। আমার বয়স 28। আমি বর্তমানে এমটিএস এ কাজ করছি গত 2 বছর ধরে। আমি শিলংয়ে পোস্টেড। এবার আমি আমার প্রিপারেশনের খুবই অল্প সময়ের মধ্যে সরকারি চাকরি একটা পেয়ে যাই। আমার বর্তমান রাজ্য সরকারের অবস্থা দেখে আমি জয়েন করে যাই, যেহেতু সরকারি চাকরি একটা পার্মানেন্ট আমাকে স্যালারি দেবে। এবার সপ্তর্ষি স্যারের অনেক কথাতেই আমি শুনেছি এবং আমিও সেটা বিশ্বাস করি, ডাব্লিউবিসিএস নেসেসিটি নয়, ডাব্লিউবিসিএস একটা লাক্সারি অবশ্যই, যেটা আমিও মনে করি। এবার আমার সামনে এখন আমার বেসিক যে চাহিদাগুলো সেটা মেটানোর জন্য আমার একটা বেটার আরো কিছু প্রয়োজন। সেটা এই মুহূর্তে ডাব্লিউবিসিএসই সেটা আমি বলবো না, কিন্তু আরো গ্র্যাজুয়েট লেভেল বা এর থেকে বেটার যে কোনো চাকরি। সেই জন্য আমার হাতে এখন অপশন অনেক। আমি সিজিএলও দিতে পারছি, এনটিপিসিও দিতে পারছি, রাজ্য সরকারের অন্যান্য পরীক্ষাও দিতে পারছি। কিন্তু আমার মোটিভ ওই স্যারের মতোই, যে ওই ডাব্লিউবিসিএস যে এ গ্রেড, অ্যাটলিস্ট সি বা ডি, যে একটা ক্যাডার। পড়তে পড়তে কি হয়, এই মাঝখানে বিভিন্ন রকম পরীক্ষা চলে আসে। বিশেষ করে সেন্ট্রাল পরীক্ষার জন্য অনেকটা অ্যাডভান্স লেভেলের ম্যাথমেটিক্স এর প্রয়োজন হয়, যেটা অনেকটা
টাইম কনজিউম করে নেয়। এবার আমার কি হয়, এই কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যায়। মাঝখানে আমি সপ্তম স্যারের হাত ধরেই আমি ক্লার্কশিপ মেইনস দিয়েছি, WBSSC গ্রুপ সি দিয়েছি, এবং আমার বেসিক মোটিভ এখন শিলং থেকে বেরিয়ে আমার বাড়ি কোচবিহার, সেখানে তাড়াতাড়ি পৌঁছানো, এবং যাতে আমি আরো সময়টা ম্যানেজ বেশি করে আমি আরো সময়টা মানে ভালো জায়গায় দিতে পারি, পড়াশোনার টাইমিংটা বের করতে পারি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মাঝখানে ফ্লাকচুয়েট হচ্ছে এত পরীক্ষার মাঝখানে, সেই জায়গা থেকে না কখনো কোথাও মনে হচ্ছে যে আমি গোলটায় পৌঁছতে পারবো না, মানে এত কিছু আসলে তো একটা অবস্ট্যাকল তৈরি হয়ে যাচ্ছে, মানে এখান থেকে কি করে বের করবো নিজেকে? আহ, মানে এটা না, আমি দেখো আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল যে আমার হাতে দুটো এক্সামই ছিল বেসিক্যালি। আমি ইন্ডিয়ান রেলওয়েজে ছিলাম, তো আইদার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নাহলে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন। তো এক্ষেত্রে আমার ব্যাপারটা এটা ছিল, আমার প্রথম থেকেই শর্টেডই ছিল। আমি যেমন সিজিএল কোনোদিনও দেইনি, অ্যাপিয়ারই হয়নি, কারণ আমি অলরেডি সেন্ট্রাল লেভেল 7-এ ছিলাম। তো সেই ক্ষেত্রে আমারটা খুব ইজি ছিল। এবার তোমাকে আমি ম্যাথসের ব্যাপারটা তুমি যেটা বললে, ম্যাথ কিন্তু ডাব্লিউবিসিএস ও লাগছে। মানে ম্যাথ যদি তুমি ডাব্লিউবিসিএস মেইনস এর জন্য রেডি করতে না পারো, তাহলে তুমি একটা মানে তোমার যে এজটা তুমি পেতে পারো সেই এজটাকে তুমি ছেড়ে দিচ্ছ। মানে ম্যাথ পেপারে ইরেসপেক্টিভ অফ কোশ্চেন 170-175 মার্কস কিন্তু তুলতেই হবে এখন, যদি মানে একটা ভালো জায়গায় মানে একদম এনশিওর করতে হয় নিজের জায়গাটা। তো ম্যাথ ইজ নট দি প্রবলেম আই থিঙ্ক। মানে ম্যাথ আমি সবাইকেই বলবো, যারা যারা শুনছে, যে ম্যাথটাকে রেডি করে নেওয়াটা বেটার। মানে দরকার হলে মানে 6 মাস নাও, 4 মাস নাও, যার যেখানে যে দাঁড়িয়ে আছে, কিন্তু ম্যাথটাকে একদম রেডি করে রাখো। সেটা ডাব্লিউবিসিএস মেইনসেও লাগবে, সেটা সিজিএল লাগবে, এমটিএস সিএইচএস এর যে কোনো পরীক্ষায় লাগবে, এনটিপিসি। আর আমার মনে হয় গোল একটা ঠিক করে নিলে, মানে ইনিশিয়াল গোল বেটার। সেক্ষেত্রে আমি তো দেখো আমার সিচুয়েশনের রেসপেক্টে আমি ডাব্লিউবিসিএস করে নিয়েছিলাম। তোমার এখন আই উইল সাজেস্ট যে একটা গোল সেট করে নেওয়াটা হয়তো বেটার হবে বাকিটা। ঠিক আছে, ঠিকই, মানে একটা গোল যত কম থাকবে তত আমাদের ফোকাসটা সুবিধে হবে, স্ট্র্যাটেজি হবে। এরপরে আমরা খুব চটপট কোয়েশ্চেন নেব। একটা রিকোয়েস্ট, ম্যাম তোমরা একদম ম্যাম ডিরেক্টলি তোমরা কোয়েশ্চেনে যাও। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, আমরা বুঝে নেব, কিন্তু ডিরেক্টলি কোয়েশ্চেনটা তোমরা যখনই করবে, উই উইল আন্ডারস্ট্যান্ড যে ঠিক আছে এই সিচুয়েশনে আছো বলে এরকম কোয়েশ্চেন করছো। তো জাস্ট ডিরেক্টলি তোমরা স্যারকে কোয়েশ্চেন, কারণ আমরা সবাইকে সুযোগ দিতে চাই, কিন্তু একটু চটপট করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। বলো। স্যার, আমার নাম রিমা, আমারও জিওগ্রাফি অপশনাল আছে, তো Direct আমার প্রশ্ন question. এটাই। হ্যাঁ, আমার প্রশ্ন এটাই যে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো থাকছে জিওগ্রাফি, সেটা ধরুন 10 বছর মানে 10 ইয়ার্স বা 15 ইয়ার্স আমরা দেখছি, সেটা সলভ করার পরেও এক্সট্রা আপনি বললেন যে প্রত্যেকটা পয়েন্টকেই আর কি পড়ে যেতে হবে, প্রতিটা বিষয়কে মানে সাব টপিককে, তো সেগুলোকেও মানে রেডি করছি। তো এবার ধরুন 10-12টা কোশ্চেন এক একটা, মানে জিওমরফোলজিতে আমরা প্রিভিয়াস ইয়ারে হয়তো 15টার মতো প্রশ্ন পাচ্ছি, তো সেই কোশ্চেন গুলো রেডি করলে হবে নাকি তা বাদেও যেটা মানে এক্সটেন্ড থাকছে বিষয়গুলো সেগুলোকেও রেডি করতে হবে? না, মানে রেডি কিন্তু তুমি দেখো, পেপার 1-এর ক্ষেত্রে তুমি জানো যে 10টা চ্যাপ্টার আছে, তার মধ্যে 10টা না পড়লেও চলে, 7টা 8টা 9টা যেটা ইচ্ছা পড়লেই হয়, কারণ 5টা অ্যাটেন্ড করতে হবে। এবার তো যেই চ্যাপ্টার গুলো তুমি পড়ছো, সেই চ্যাপ্টার গুলো সবকিছু রেডি করো। অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের উত্তর তুমি বারবার করবে, বারবার লিখবে, বারবার রেডি করবে, ওটা একদম ঠোঁটের আগায় থাকবে। কিন্তু ধরো কথা জিওমর্ফোলজি থেকে আমি বলছি, পার্সপেক্টিভ যেটা আছে, যে পার্সপেক্টিভ বা ওই যে ইউনিফর্ম মেটেরিয়ালিজম, যে যে ওই যে 9টা বা 10টা যে পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আজ অব্দি কোনোদিনও আসেনি, কিন্তু সেটা কিন্তু রেডি করে যেতে হবে, কারণ ওটা যদি কোনোদিনও আসে তাহলে তুমি ছেড়ে আসতে পারবে না। তো টপিক সব রেডি করতে হবে যেগুলো চ্যাপ্টার তুমি পড়ছো, কিন্তু পরীক্ষায় যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসে সেই প্রশ্নগুলোকে বেশি এমফাসাইজ দিয়ে তারপরে রেডি করতে হবে। মানে ফোকাস বেশি থাকবে প্রিভিয়াস ইয়ার, তারপরে আমরা আরো অ্যাডিশনাল টপিকস তোমরা রেডি করবে, এটাই স্যার। করতেই হবে, করতেই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট, চটপট কে প্রশ্ন করতে চাও? গুড ইভিনিং ম্যাম। Good evening. ভাস্বতী বলো। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। স্যার বলছিলাম, আপনি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিভাবে ম্যানেজ করতেন? সেটা কি আপনি মান্থলি বেসিসে, ডেইলি না ইয়ারলি বেসিসে পড়তেন? এটা একটা কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে গিয়ে যে আপনি পেপার পড়াটা ইংলিশ বেঙ্গলি সেটা কতটা ম্যান্ডেটরি ফর ডাব্লিউবিসিএস, এবং সেটা যদি আপনি পড়ে থাকেন তো মানে কিভাবে সেটাকে পড়তেন, ম্যানেজ করতেন? এই দুটো। দেখো, ফার্স্ট কোশ্চেনটা খুব ইজি। কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারটা এরকম যে লাস্ট 2 বছর ধরে ডাব্লিউবিসিএস এ যে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে না, সেটা 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 22 সালের কারেন্ট অ্যাফেয়ার্সও ঢুকে গেছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা মানে খুব ডাইসি।
এক্ষেত্রে আমি এটা করেছি যে পরীক্ষার আগে যে কোনো একটা প্রপার কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেল বা এই যে ইয়ারবুক যেগুলো হয়, যেমন অধ্যয়নের ইয়ারবুকটা আমি দেখেছিলাম, খুব ভালো ইয়ারবুক, এই টাইপের ইয়ারবুক নিয়ে তুমি ওটা, আমি ওভাবে করেছিলাম। তুমি যদি চাও তাহলে তুমি অনলাইন রিসোর্স থেকে বা আমাদের এই একাডেমিতেও সব রকম ফেসিলিটি তো আছেই, তুমি সেইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে পারো। আমারটা ইন্ডিভিজুয়ালি আমি কারেন্ট অ্যাফেয়ার্স উপর অতটা রিলাই করিনি, তো সেজন্য আর কোশ্চেনও এমনই এসেছে, মানে এটা আমার ফরচুনেট আমি, যে ওখান থেকে বাকিরাও খুব একটা বেশি এজ নিতে পারেনি এটা। তো সেক্ষেত্রে যদি তুমি মান্থলি করে করে যেতে পারো তাহলে তো ভালোই, কিন্তু অ্যাটলিস্ট ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সটা লাস্ট 1 ইয়ার খুব ভালো করে দেখে যাও পরীক্ষার আগে। এবার বাকি মানে এটুকুই তোমার হাতে আছে এখন। এই মুহূর্তে তো সম্ভব না যে 2022 থেকে তুলে 2026 অব্দি সব কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করা, এটা পসিবলও নয়, এটা তো টাইম কনজিউমিং অতিরিক্ত হয়ে যাবে। তো তার থেকে বেটার যে যদি তুমি 2026-এ বসো, তো 2025 থেকে 26-এ যেটা আছে সেটাকে অ্যাটলিস্ট রেডি করে যাও। সেটা তুমি মান্থলি মোডে করো কি উইকলি মোডটা বেশি হয়ে যাবে, মান্থলি মোড বা ইয়ারলি মোড বা হাফ ইয়ারলি, তোমার সুবিধা মতো। এটা গেল 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে খবরের কাগজ পড়ার ব্যাপারটা। এবার দেখো খবরের কাগজ আমার আমার কেসে আমি বলছি পার্টিকুলারলি, আমি সেরকম ভাবে কখনো পড়িনি বা পড়ার টাইমও পাইনি। এবার হতে পারে এটা যে আমার রাইটিং হয়তো একটু বেটার ছিল, হয়তো। তো এটা আমি এখন তোমার জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলবো যে সবাই, বেশিরভাগ টপারদেরই আমি শুনেছি যে তারা এডিটোরিয়াল, অ্যাটলিস্ট এডিটোরিয়াল, সেটা আনন্দবাজার হোক বা দ্য হিন্দু হোক বা ইন্ডিয়ান এক্সপ্রেস হোক, সেটা পড়ে। আর এটাতে একটা সুবিধাও তোমার হয় যে তোমার একটা এডিটোরিয়ালের ব্যাপারে আইডিয়াও চলে আসে, এডিটোরিয়াল লেটার আমাদের লিখতেই হয়। তো আই উইল সাজেস্ট যে যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি রোজ না পড়ো, অ্যাটলিস্ট উইকে 2টো বা 3টে বা অ্যাটলিস্ট একটা করে বাংলা আর ইংলিশ পেপার এডিটোরিয়াল গুলো অ্যাটলিস্ট পড়ে পড়ে যাও। তোমার যা টাইম আছে উপকারী হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট দেবাঞ্জন। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার। আমি যে কোশ্চেনটা করতে চাইছিলাম সেটা হচ্ছে ম্যাম ডেসক্রিপটিভ ইংলিশ এবং বাংলার সম্বন্ধে, মানে কি কি সোর্স ফলো করবো বা স্যার কি কি সোর্স ফলো করেছেন সেই ব্যাপারে যদি একটু স্যার কিছু বলেন। আমি আমার কেসটা না একটু অন্যরকম। আমি এই ক্ষেত্রে বলছি আমি বাংলা ইংলিশটা খুব একটা বেশি পড়িনি। আমি মানে তোমার এটা আমার নিজের দোষ ম্যাম, আমি অনেস্টলি বলছি। 2022-এ আমাদের মেইনস ছিল, মানে 2022 ডব্লিউবিসিএস এর মেইনস ছিল 2023-এর সেপ্টেম্বরের 29-30, অক্টোবরের 1 আর 3। আমি 2014 সালে লাস্ট এইচএস দিয়েছি। আমি বাংলা ইংলিশ নিয়ে বসেছিলাম 2014-র পরে, ওই মাঝখানে যে পরীক্ষাগুলো দিয়েছি এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর বা যা যা, সেগুলোর পরীক্ষা হলে দিয়েছি। আর এখানে নিয়ে আমি বসেছি সেই 2023 সালে সেপ্টেম্বরের 1 তারিখ। তো এটা খুব একটা মানে ফলো করার মতো জিনিস নয়। আই উইল সে যে এটাতে তুমি মানে সপ্তর্ষি স্যার বা ম্যাম যে যে প্রসেসটা বলবে ওটা ফলো করো। আমারটা আমি অতটা ভালো করে পড়িনি পরবর্তীতে বাংলা ইংলিশটা, মানে এটার জন্য হয়তো আজকে আমার র্যাঙ্ক একটু 9-এ এসছে, নাহলে হয়তো আমি আরো ভালো করতে পারতাম। তো এটাই, এটার জন্য অন্য কোনো এক্সপার্টের ওপিনিয়ন নেওয়াটা আমার কাছে আমার মতে বেটার হবে। আমি এক্ষেত্রে কোনো এক্সপার্টাইজ দেখাবো। থ্যাংক ইউ। তথাগত, তোমার এই নেচারটাই, এই জন্যই তুমি এত প্রিয়, বিকজ সো অরিজিনাল, সো জেনুইন। এরপরে নেক্সট কোয়েশ্চেন, তাড়াতাড়ি চটপট। স্যার আমি একটা কোয়েশ্চেন করতে চাই। বলছি যে রিভিশনের ক্ষেত্রে যদি আপনি একটু বলেন, মানে রিভিশনটা যেহেতু আমার একটু লিমিটেড সময় আমাকে পড়তে হয়, আমি একটা জায়গায় ওয়ার্কিং, সেই জন্য কিভাবে মানে রিভিশন পড়তে গেলে মানে হয় ওই পার্টটা হয়, আদারওয়াইজ রিভিশনটা আমার আটকে যাচ্ছে। ঠিক আছে, মানে রিভিশন নতুন পড়া। ওকে। রিভিশন বলতে কি পার্টিকুলারলি জিএস সাবজেক্ট গুলোর বলছো, হিস্ট্রি জিওগ্রাফি এসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখো, এটার আমি একটা খুব ভালো প্রসেস বলছি। হ্যাঁ মানে হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু এফেক্টিভ হবে, আমি এটুকু বলছি। এমসিকিউ এক্সামের জন্য এমসিকিউটাকে খুব ভালো করে করো। তুমি ওই এমসিকিউ গুলোকে 1বার 2বার 3বার করে যাও। মানে ধরো আমি এক্সাম্পল দিচ্ছি এভাবে, ধরো তুমি মডার্ন হিস্ট্রি এমসিকিউ নিয়ে বসেছো, ফার্স্ট কাজ তুমি হচ্ছে 1বার থিওরি পড়ে নিয়েছো, 2বার থিওরি পড়ে নিয়েছো, মডার্ন হিস্ট্রি সব ক্রোনোলজি তোমার মোটামুটি মুখস্থ, মডার্ন হিস্ট্রি যে ফ্যাকচুয়াল ডাটাস আছে, কবে গান্ধীজি এসেছিলেন, কবে বেলগাঁও অধিবেশন হয়েছিল, কবে যা যা হয়েছিল, এগুলো তুমি জানো। এরপরে তুমি এমসিকিউ তে বসে পড়ো। ফার্স্টে তুমি এমসিকিউ বলতে প্রিভিয়াস ইয়ারটাকে খুব ভালো মতো করো, প্রিলিমস আর মেইনস ডান। এবার তুমি ওই স্ট্যান্ডার্ড 2 থেকে 3টে থেকে 4টে বই তুলে নাও, প্রত্যেকটা বইকে না খুব ভালো মতো স্টাডি করো। ধরো আমি ধরে নিচ্ছি মডার্ন ইন্ডিয়াতে 1000টা এমসিকিউ আছে কোনো একটা পার্টিকুলার বইতে, তুমি যখন ফার্স্ট গো দেবে না তোমার 700টা এমসিকিউ এমনি হয়ে যাবে। তাহলে তোমার পড়ে থাকছে 300টা এমসিকিউ। মার্ক দোজ এমসিকিউ 300টা। নেক্সট টাইম তুমি ওই 300টা এমসিকিউই আরেকবার করবে, হয়ে গেল। এবার 300টা এমসিকিউ যেই তোমার হয়ে গেল, সেবার তুমি ধরে নাও আরো 200টা এমসিকিউ পেরে গেলে, লাস্ট তোমার 100টা এমসিকিউ পড়ে থাকলো। ওই 100টা এমসিকিউ তুমি একটা পার্টিকুলার খাতার মধ্যে নোট করে নাও। তো পরীক্ষা তুমি যেদিন দিতে যাবে হিস্ট্রি জিওগ্রাফি পেপারের আগের দিন, তুমি শুধু ওই 100টা এমসিকিউ ওই মডার্ন ইন্ডিয়া থেকেই দেখে নিয়ে একবার যাবে। বাট তার আগে যদি তুমি মুখস্থ করে নিতে পারো তাহলে আরো ভালো, এতে তোমার টাইমও বাঁচবে। আমি এটুকু বলছি যে এমসিকিউ এক্সামের জন্য এমসিকিউ কিন্তু ম্যান্ডেটরি, এটা করতেই হবে। আর থিওরি যেহেতু ডব্লিউবিসিএস অনেকটা বেশি ফ্যাকচুয়াল, আর আমাদের ইউপিএসসির মতো এখানে অ্যান্সার লেখার দরকার আপাতত পড়ছে না, তো এমসিকিউর উপরে তুমি রিলাই করতে পারো। আমি 2022 2023 দুবারই এমসিকিউর উপর রিলাই করে অনেকটা হেল্প পেয়েছি। নেক্সট ঠিক কোয়েশ্চেন, আছে স্যার, থ্যাংক ইউ।
নেক্সট কোয়েশ্চেন কে করবে? করো চটপট প্রজ্ঞা। গুড ইভিনিং স্যার। আচ্ছা, গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং স্যার। আমি বলছি আমারও ডব্লিউবিসিএস এর আমি জিওগ্রাফিটাকে অপশনাল বলে রাখবো ভেবেছি। আর কিন্তু ব্যাপারটা হলো যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে সোর্স সেটা খুবই কম বলে আমার মনে হয়েছে। তো সেক্ষেত্রে ওটাকে কিভাবে মানে ম্যানেজ করা যায় যদি একটু বলেন। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অনলাইন রিসোর্স ছাড়া কমপ্লিট করতে পারবে না, তো এটাই হলো কথা। আর একবার নিতান্ত কোনো প্রবলেম হলে অধ্যয়ন তো আছেই, স্যার আছেন। একবার জাস্ট আমি একটু ইন্টারাপ্ট করলাম যে আমি লাস্ট ওই স্ক্রিন বন্ধ করার পরের থেকে পুরোটাই আমাদের আমি ফোনেই ছিলাম ডিএম ম্যাডাম আর এডিএম জি এর সঙ্গে কনফারেন্সে। এই যে পোলিং পার্সোনাল ডেটাবেসে একটা বিরাট শর্টেজ হয়েছে, সেই নিয়ে এখন আমাদের আলোচনা চলছে। আর আই থিঙ্ক আই হ্যাভ টু ম্যানেজ সাম আদার ইস্যুস। এই পুরোটাই এখন ইলেকশন প্রসেসে চলছে, সো আই হ্যাভ টু টেক লিভ। ইউ মে কন্টিনিউ, প্লিজ গো অ্যাহেড। And for you, I'll just say যে আমি সময় দিতে পারলাম না আজকে, এক্সট্রিমলি সরি। বুঝতেই পারছো যে থ্রু আউট দিস প্রসেস আমার ক্লাসের সংখ্যাটাও কমে গেছে, বিকজ আই রিয়েলি কান্ট ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম যে আমি ক্লাস নেবো বা তোমাদের সঙ্গে খুব দেখা করব। তার মাঝখানে বলে রাখি যখনই আমি সময় পাবো আই টেক ইউর ক্লাস। আর তথাগত ফর ইউ এক আকাশ শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, খুব ভালো থাকো, এরকম হাসি তোমার জীবনে চিরকাল থাকুক। আই থিঙ্ক দ্যাটস অল আই হ্যাভ রাইট নাও ফর ইউ। প্লিজ কন্টিনিউ। আর সকলকে বলছি ওদের যা যা প্রশ্ন করার আছে তোমরা করো, বাট তথাগত মানে হয়তো সারাদিন কাজকর্ম করেছে, তারপরে প্লিজ ডোন্ট লাইক কি বলবো খুব লম্বা করো না, ওর জন্য একটু চাপ হয়ে যাবে। আর আমাদের যারা যারা স্টুডেন্টস রয়েছে মানে যারা এখন সাকসেসফুল হয়ে গেছে তাদের প্রত্যেককে এরকম করে নিয়ে আসবো। তথাগত আমার গ্রামের ছেলে, মানে আমার বাড়ির ছেলে, জলপাইগুড়ির ছেলে, ওই জন্য তথাগত প্রথম দিন আনা হলো ম্যাডামের রিকোয়েস্টে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সকলে ভালো থাকো, গুড নাইট সকলকে। তথাগত অল দ্য বেস্ট টু ইউ, and thank you Adhay for organizing such a wonderful session. Thank you and bye bye. গুড নাইট স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, কন্টিনিউ করো। নেক্সট কোশ্চেন করছিলে কেউ? হ্যাঁ স্যার, প্রিভিয়াস ইয়ারের সালটা কত বললেন প্রিলিমিনারির জন্য, আর মেন্সের জন্য সালটা কত থেকে কত, এই দুটো এক্সাম মেনশন করে দেবেন। প্রিলিমিনারি শুরু হয়েছিল বোধহয় 1997 থেকে, তো অবভিয়াসলি 1997 থেকেই করো। আর মেইনস হচ্ছে 2014 থেকে নতুন সিলেবাসে হয়, তো 2014 থেকে। আরিফ, নেক্সট তুমি কোয়েশ্চেনের মধ্যে ছিলে। আরিফ, তুমি প্রশ্ন করতে চাও? প্রজ্ঞা কোয়েশ্চেন করেছো। নেক্সট সন্দীপ, সুমন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাম। আমি সন্দীপ। আমি 2017 সালে ফিজিক্সে এমএসসি কমপ্লিট করেছি। তারপরে আমি সিজিএল বেসড পড়াশোনা করতাম। তো 2022-এর সিজিএল সমস্ত কিছুই করে আমার একটা ব্যাড লাকের জন্য আমি টাইপিং এ বাদ যাই। তারপর থেকে আমি অন্যান্য স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। রিসেন্টলি নভেম্বর থেকে আমি একটা ব্লকে পোস্টিং পেয়েছি, জয়েন করেছি। তো এখন বর্তমানে এতদিন যেটা হতো যে সব রকম এক্সাম একসঙ্গে হয়ে যাওয়ার জন্য আমি ডিটাচ হয়ে যেতাম, মানে আমি কনফিউজ হয়ে যেতাম, এটা কিছুদিন করতাম ওটা কিছুদিন করতাম, কোনটাই ক্লিয়ার করতে পারতাম না। এখন বর্তমানে আমি মানে এখন ফোকাস আমার ডাব্লিউবিসিএস। তো এখন যেটার অসুবিধা হচ্ছে আমি যেমন সকাল 8:30টায় বাড়ি থেকে বেরিয়ে যাই, ট্রেন ধরি, আবার রাত্রি 8টা 8:30টায় ঢুকি। আমি 5টার সময় কি 5:30টার সময় ব্লক থেকে হয়তো বেরিয়ে যাই, কিন্তু তারপরে হয়তো আমার শরীরটা আর পারমিট করছে না। তো আমার এটাই প্রশ্ন, তো এই ক্ষেত্রে আমার এক্সট্রা কি অ্যাক্টিভিটি হওয়া উচিত যার দরুন আমি নিজে ফিট থাকি এবং বাকি যে বাড়ি আসার পরে যে সময়টা সেটা আমি কাজে লাগাতে পারি, বা ট্রেনে কিভাবে আমি সময়টাকে ইউজ করব? বলা খুব কঠিন। তোমার ব্লক যদি বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হয়, মানে মোটামুটি ঘন্টা দুয়েক আড়াই লাগছে, তাহলে আমার মনে হয় যে ফর দি সেক অফ দিস প্রিপারেশন এই টাইমটুকুর জন্য তুমি ওখানেও যদি একটা রুম অ্যারেঞ্জ করতে পারো সেটা সব থেকে বেটার। এতে তোমার অনেকটা টাইম বাঁচবে বা থাকান যেটা আছে সেটা কমবে। আর স্যার ফিটনেস খুব উইক লাগে, তো সেই জন্য আপনি যদি ফিটনেস এর জন্য কোনো গাইড করেন। আরে ফিটনেস মানে উইক লাগে, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করো, আপাতত পরীক্ষাটা লাগাও। মানে এটার জন্য আর বেশি কিছু দরকার হবে না, মানে নতুন কিছু ইনকর্পোরেট করার দরকার নেই। আপাতত সামনে 2024 আছে। প্রত্যেকের ফার্স্ট কাজ এটা যে প্রিলিমস আর মেইনস এর প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্নও যেন বাদ না থাকে। মানে এটা কিন্তু আমার রিকোয়েস্ট। এটা করলে প্রিলিম পাস হয়ে যাবে, আর এটা করলে মেইনস এর যে জিএস পোর্শন 800 নম্বরের এমসিকিউর মধ্যে যে 200, 400 হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক, পলিটি আছে, বা সায়েন্স আছে 500, 550, এই 550 কোশ্চেনের মধ্যে মোটামুটি 200-250 প্রশ্ন বাই ডিফল্ট কমন চলে আসে। আমরা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার স্টাডি করলে এটা দেখতে পারি। তো টু গো উইথ দ্যাট, ফার্স্টে ওটা কমপ্লিট করো, তারপরে পরের কথা পরে হবে। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার। স্যার আমি জানতে চাইছিলাম যে রুটিন এন্ড রিভিশনটা কিভাবে সেট করব, মানে কি হয় একটা সাবজেক্ট পড়ছি ওটাই পড়ে যাচ্ছি, বা যেগুলো কি পড়েছি ভুলে গেলাম, কিভাবে? শুনি আমরা, বুঝে গেছি। যদি মানে অপশনাল
মানে প্রত্যেকটা সাবজেক্ট না ঘুরে ফিরে পড়তে হবে। মানে হিস্ট্রি কমপ্লিট করতে গেলে এদিক থেকে মাথা থেকে জিওগ্রাফি বেরিয়ে যাচ্ছে, আর সিলেবাস তো অনেক বড়। অ্যাটলিস্ট মানে এমসিকিউ প্রত্যেকটা জিনিসের থেকে একবার দুবার তিনবার করে, মানে এক একটা বই নিয়ে নাও, সেই বইয়ের এমসিকিউ বা রিভিশন অ্যাটলিস্ট দুবার থেকে তিনবার দিতেই হবে, তাহলে গিয়ে ক্লিয়ার হবে। আর অপশনালটা যদি মানে নিজের সাবজেক্ট না হয়ে থাকে, তাহলে অপশনালটা অ্যাটলিস্ট মানে প্রতি দুদিনে একবার করে অপশনাল কিন্তু পড়ার চেষ্টা করো, এটাই। আর আমি কিন্তু রিভিশনটা বলে দিলাম, যে প্রসেস, যে ধরো 1000টা এমসিকিউ আছে, সেই একই ফার্স্ট গোতে তোমার 7000টা 700টা এমসিকিউ হয়ে গেল, তাহলে ওই 700টা এমসিকিউ আর সারা জীবন ধরারই দরকার নেই, তুমি ওটা বাই ডিফল্ট পারবে। পরের 300টা এমসিকিউ তোমার ফোকাস, সেই 300টার মধ্যে থেকে আরো শর্ট করে হয়তো 150টা হয়ে যাবে, তারপরে তোমার রিভিশন হবে শুধু ওই 150টা এমসিকিউতে। দিস ইজ দ্য প্রসেস। এটা স্যার একবার বলেছেন। অর্পিতা, আই থিঙ্ক ক্লিয়ার। হ্যাঁ ম্যাম, মানে সাবজেক্ট গুলো কিভাবে অর্গানাইজ করতাম ওইটা সাবজেক্ট গুলো ঘুরিয়ে ফিরে পড়ো, ঘুরে ফিরে, মানে কোনোটা এখানে দেখো এইভাবে তো কোনো ফিক্সড নেই, গ্যাপটা এটা যেন একটু বেশি ঘুরে না ফিরে। গ্যাপ যেন হ্যাঁ, মানে বেশি পড়তে গ্যাপ গিয়ে যেন বেশি না। যেন বেশি। নেক্সট অরুণাংশু। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার। আমার প্রশ্ন হচ্ছে ম্যাম, স্যার এটাই যে আমাদের এই প্রিপারেশন ফেজে আমরা অনেক সময় পড়াশোনা ঠিকঠাকভাবে করছি, কখনো কখনো কোনো কারণে পড়াশোনাটা নিচে নেমে গেল বা ব্যাক টু জিরো হয়ে গেল এবং মাঝখানে আবার চেষ্টা করছি, এরকম অনেকবার হতে থাকে। তো আপনার এই প্রিপারেশন ফেজে যখন আপনি, যদি এরকম হয়ে থাকে আপনার সাথেও, তো আপনি সেই জায়গাটা কিভাবে ম্যানেজ করতেন এবং নিজেকে কিভাবে সেই সব সময়গুলোতে মোটিভেট রাখতেন? দেখো, মোটিভেশন তো এটাই যে আমাকে চাকরিটা পেতে হবে। আর যদি মানে ব্যাক টু প্যাভিলিয়ন বলো, তাহলে না যখন শুরু করবে আবার, তোমার একটা হওয়া বা একটা কমফোর্টের জায়গাতে দিয়ে তারপর আবার শুরু করো। ধরো আমি বলছি, মিডিয়েভেল ইন্ডিয়াতে এই মানে দাস বংশ, খিলজি, তুগলক, সৈয়দ লোদি, এটা তোমার ভালো লাগে, তো তুমি যখন হিস্ট্রি আবার সেকেন্ড টাইম পড়া শুরু করছো একটা লং গ্যাপের পরে, তুমি এটা দিয়ে শুরু করো, যেন তোমার সেই ফ্লোটা তৈরি হয়ে যায়। আবার শুরুতে একটা ফ্লো তৈরি হয়ে গেল, তারপরে তুমি যে জায়গাটা তোমার নতুন আবার কভার করতে হবে সেটাতে যাও, কিন্তু অ্যাটলিস্ট মানে পড়া জিনিস দিয়ে শুরু করো, কনফিডেন্সটা চলে আসবে তাতে। কনফিডেন্স। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। মৌমিতা। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার। আমার প্রশ্ন ছিল একটা, ইকোনমিক্স যে সাবজেক্টটাকে নিয়ে, মানে ওটাকে কিভাবে কি ট্যাকেল করব। ওটা স্যার করান, স্যারের ক্লাসও করি, কিন্তু তারপরে মানে আবার মনে হয় যেন ভুলে গেছি বা বুঝতে পারছি না এরকম। আরেকটা হচ্ছে যে মানে যখন এক্সাম পরপর ক্লিয়ার হয়ে যায় তখন একটা কনফিডেন্স চলে আসে, কিন্তু যখন হচ্ছে না ক্লিয়ার, মানে তখন একটা নিজের মধ্যে সেলফ ডাউট চলে আসে। তো ওটাকে কিভাবে কি ট্যাকেল করব? দেখো, ফার্স্ট কোশ্চেন অ্যান্সার, যেখানে স্যার পড়াচ্ছেন এখানে আমার কিছু বলার নেই। আমি একটাই শুধু তোমাকে ওই একই কথা আবার বলছি, যে তুমি একটা জায়গাতেই যাও, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তুমি দেখো স্যার যেটা পড়াচ্ছেন সেটা থেকে তোমার প্রিভিয়াস ইয়ার সলভ হয়ে যাচ্ছে কিনা। যদি সেটা তোমার সলভ হয়ে যায়, তাহলে আর তোমার ওখানে ভাবার কিছু দরকার নেই। সাবজেক্ট বিশাল বড় একটা, তুমি পিএইচডি করতে আসোনি, তুমি চাকরিটা ক্র্যাক করতে এসছো। বা এখন তুমি ইকোনমিক্স পড়ছো, তোমার একবার সিলেকশন হয়ে যাওয়ার পরে সারা জীবনে তোমার ইকোনমিক্স নাও পড়তে হতে পারে। যেমন আমি ধরো পুলিশে গেছি, আমার হয়তো সারা জীবন ইকোনমিক্স লাগছেই না কোনোদিনও, তো ভুলে যাও। তুমি স্যারের পড়াটা ফলো করো, প্রিভিয়াস ইয়ারটা ফলো করো, আর তারপরে যদি কিছু এমসিকিউ তুমি চান্স পাও তাহলে সেটা ফলো করো, বা অধ্যয়ন থেকে যে মক টেস্ট হচ্ছে সেটা ফলো করো। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার কোশ্চেনটা কি বলেছিলে, যে যখন আরেকবার একটু প্লিজ চলে আসে, মানে যখন ক্লিয়ার হচ্ছে না তখন একটা এইটা মানে হয়ে যাবে। হ্যাঁ, মানে সেলফ ডাউট করার কোনো জায়গা নেই। যদি মানে দেখো, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমি বলছি, এটা সেলফ ডাউট করার কোনো জায়গা নেই। তুমি যদি তোমার জায়গায় ফিক্স থাকো, তোমার ডাব্লিউবিসিএস হবেই, আমি লিখে দিতে পারি। মানে আমার যদি হয়ে গিয়ে থাকে না, যে কারো হবে। সেই ঘুরে ফিরে প্রিভিয়াস ইয়ারিস ঠিক আছে, কোশ্চেন এমন নয় যে খুব আহামরি আছে, তুমি খুব ভালো মতো ক্লাসগুলো ফলো করো, আর খুব ভালো মতো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার গুলো পড়ো। মানে এটা কিন্তু থাম্ব রুল। তারপরে নেক্সট তুমি যদি আরো কিছু অ্যাডভান্স এমসিকিউ পাও, সেটাকে ফলো করো, সেগুলোকে বারবার রিভিশন দাও। দিস ইজ দ্য সিম্পল প্রসেস। তুমি দেখো, আমি মিসলিনিয়াস এবার দিয়েছিলাম, আমার দেওয়া দরকার ছিল না। আমার মিসলিনিয়াসে আমি একদিনও না পড়ে দিয়েছি, আমার 156 মার্কস এসেছে। তুমি পিডিএফ এ গিয়ে পেয়ে যাবে আমার নাম, তথাগত দাস দিয়ে সার্চ করলে। তো সেলফ ডাউটের কোনো জায়গাই নেই। তুমি মানে যখন প্রিভিয়াস ইয়ার বারবার করছো, যখন তুমি এমসিকিউ বারবার প্র্যাকটিস করছো এমসিকিউ এক্সামের জন্য। আমি এখানে একটা কথা বলে নিই ছোট করে। আমি যখন দিল্লিতে আইএএস এর ক্লাস করতাম, আমাদের একজন আইএএস অফিসারই ক্লাস নিতেন, মানে অনেক নিতেন, অনেকে আইএএস, একজন আইএএস অফিসার। উনি না এখানে বলেছিলেন যে কোশ্চেন মেকিং পাওয়ার শুধুমাত্র দুটো অর্গানাইজেশনেরই থাকে। একটা হচ্ছে আইদার ইউপিএসসি, আর না হলে 2 নম্বর অর্গানাইজেশন যেটা, সেটা হচ্ছে মানে আইআইটিস, মানে ইঞ্জিনিয়ারিং এর অ্যাসপেক্টে। এটাকে না আমি এখানেও ফলো করেছিলাম। তো ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তার মানে ধরে নিতে পারি যে কোশ্চেন মেকিং পাওয়ার সেই অর্থে যদি শুধু ইউপিএসসি থাকে, তাহলে বাকি যতগুলো স্টেট আছে সেই স্টেটের যে পিএসসি গুলো আছে, যেমন ধরো বিহার পিএসসি, কর্ণাটক পিএসসি, তামিলনাড়ু পিসিএস, ইউপি পিসিএস, এগুলোর যে প্রিভিয়াস ইয়ার, সেগুলোকেও খুব ভালো মতো করতে হবে। নট অনলি ডাব্লিউবিসি, তুমি 21,000 এমসিকিউ এর একটা বই পেয়ে যাবে, মার্কসম্যান, ওই বইটাকেও সাথে সাথে খুব ভালো মতো পড়বে। তাহলে তোমার সেলফ ডাউটের কোনো জায়গা নেই। তুমি যখন এসেছো এই লাইনে, তুমি পেরে যাবে। আর যখনই সেলফ ডাউট আসবে না, তখন এমসিকিউ করতে বসে যাও, বা নিজের যে উইক জায়গাটা আছে সেটা শুরু করে দাও। অন্তরা কোয়েশ্চেন করবে। সুমন। হ্যালো। হ্যাঁ অন্তরা, চটপট কোয়েশ্চেন।
হ্যাঁ, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং ম্যাম। বলছি আমার অপশনালে আছে, হিস্ট্রি আছে। আমি 3বার ডাব্লিউবিসিএস প্রিলিমস দিয়েছিলাম। আমি এখন হাউস ওয়াইফ, তো বাচ্চা আছে ছোট, টাইম ম্যানেজ করা খুবই কষ্টকর। মানে রাতের দিকে আমি 8টার পরে টাইম ম্যানেজ করে 2-2.5 ঘন্টা পড়ি। এবার অপশনালটা আমি কিভাবে ট্যাকেল করবো বুঝতে পারছি না। দেখো, ফার্স্ট কথা, এটা তোমার অপশনাল যদি হিস্ট্রি, তুমি কি কিছু মানে তোমার কি সাবজেক্টও হিস্ট্রি ছিল? না, আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, জুলজি ছিল অনার্স। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ফার্স্টে এটা বলবো যে কোনো মানে হিস্ট্রির যে মানে প্রিভিয়াস ইয়ারে পড়ে ঢোকো, তুমি হিস্ট্রির বেসিক যেটা আছে, আর স্যারই তো আছেন হিস্ট্রি অপশনাল স্যার, মানে এখানে এটা এটা স্যারের সাথে করে নাও। আমি শুধু এটুকু বলবো যে যদি কিছু লাগে তাহলে 2014 থেকে 2023 প্রিভিয়াস ইয়ার গুলোকে ভালো মতো দেখো, আর হিস্ট্রি অপশনালে যে কোনো কিছু স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিও অ্যাকচুয়ালি ম্যামের। স্যার গট দ্য হাইয়েস্ট, মানে এখন অব্দি স্যারের মার্কসটা একদম হ্যাঁ, তো এখানে আর কিছু বলার নেই, মানে বোধহয় 320 কি 325 এরকম মার্কস ছিল স্যারের। তার স্যারকে সত্যি স্যার বলেছিলেন। যে হিস্ট্রি নিয়ে একটা তোমার এই প্রশ্ন এবং কথাবার্তার কথা শুনে আমার মনে হলো যে এটা আমারই ফল্ট, যে স্যারের মতন লোক থাকতে আমাকে হিস্ট্রি অপশনালের জন্য একটা সেশন করতেই হবে। ঠিক আছে, আমার মাথায় থাকবে, তোমরা একটু মনেও করে দিও আমাকে। নেক্সট কোয়েশ্চেন কেউ করবে? আর সুমন, তমজিৎ, আমি তমজিৎ কোয়েশ্চেন করে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। স্যার বলছিলাম একজন ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট স্যার কত ঘন্টা পড়লে স্যার ওনার এনাফ হবে, মানে একটু। এটা তো দেখো, আমি এসে মানে এইভাবে তো কিছু হয় না। আমার আমার নিজের জন্য এরকম গেছে যে অনেকদিন আমার বইও খোলা হয়নি, আবার এরকম গেছে আমি সারাদিন মানে উঠিনি, বাড়িতেই বসে পড়েছি, শুধু টয়লেট যাওয়া আসা এইটুকুই। এবার আমি এটুকু বলবো যে এই যে টাইম যেটা পাচ্ছ না, এই টাইমটাকে খুব ভালো মতো ইউটিলাইজ করো। মানে এই যে প্রিলিমটা পরে হচ্ছে বা প্রিলিম আর মেইনস এর মধ্যে এখন গ্যাপ আছে, জানি ধৈর্যের বাঁধ আছে একটা, কিন্তু এটা খুব ভালো একটা দিকও, তুমি প্রচুর টাইম পাচ্ছ পড়াশোনা করার জন্য। মানে হয়তো অনেকে মোটিভেশন হারিয়ে যাচ্ছে, তো যতটা টাইম দিতে পারো এফিসিয়েন্টলি ততটাই দাও। মানে কোনো বার নেই যে 8 ঘন্টা পড়তে হবে, যদি যদি 16 ঘন্টা পড়তে পারো সেটাই পড়ে ফেলো, কে না বলেছে? ডিলেড প্রসেসের পজিটিভ মাইন্ডসেট হচ্ছে ডিলেড প্রসেসের অ্যাডভান্টেজ নাও, এত বেশি করে পড়ো যে একদম এটা যেন কনফার্ম। মানে সবাই তো কোনো না কোনো কাজে যুক্ত আছে সবাই। এবার ধরে নেন সারাদিন টাইম পালো না, সকালে টাইম পাওয়া যাচ্ছে আর রাত্রে বেলায় ওই টাইম 2 ঘন্টা করে 4 ঘন্টা এনাফ হবে? তাহলে একটা কাজ করো, সকালে মাথা ফ্রেশ থাকে তো, মানে একটা কাজ করতে পারো, রাত্রের টাইমটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সকালে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা করে দাও একবারে, সকালে মাথা ফ্রেশ থাকে সকালে। আর নালে যেগুলো ইনপুট নেওয়ার আছে না মাথায়, সেগুলো সকালে করো। আর যেগুলো মানে করার কাজে, যেমন অঙ্ক, রিজনিং, এগুলোকে তাহলে সন্ধ্যার দিকে রাখো, বা যে অপশনালের অ্যান্সার রাইটিং, এগুলোকে সন্ধ্যার দিকে রাখো। আর নতুন যেগুলো পড়ার আছে সেগুলোকে সকালে রাখো। হ্যাঁ স্যার, এরকমই চলছে। থ্যাংক ইউ স্যার। 4 ঘন্টা প্রচুর টাইম, প্রচুর টাইম। আরিফ, তাহলে শুনলে 4 ঘন্টা প্রচুর টাইম, অতএব ভয় পাওয়া, নার্ভাস বা ডাউট হওয়ার কোনো জায়গা নেই। তোমার প্রশ্ন আরো কিছু আছে স্যারের কাছে? আরিফ? না না ম্যাম, সবাই তো বললো, ভালোই লাগলো। নেক্সট কেউ কোয়েশ্চেন করবে? আর ম্যাম একটা কোশ্চেন করতে পারি? তমজিৎ বলো, তমজিৎ বলো, তমজিৎ হ্যাঁ প্রশ্ন করো। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ বলছি যে স্যার, সেন্ট্রাল এক্সাম গুলো স্যার এতদিন দিই, যেহেতু এটা ডাব্লিউবিসিএস টা ফার্স্ট অ্যাটেম্প্ট, তো স্যার জাস্ট মানে কিছুদিন হলো স্টার্ট করেছি। মানে এতটা ভাস্ট স্যার জিএস পড়তে হয় না সেন্ট্রালের জিএস এর পার্টের জন্য। তো স্যার তার সঙ্গে অপশনালটাও সোসিওলজি অধ্যয়নে আমি এনরোল করেছি স্যার। তো স্যার কি করে ব্যালেন্স করবো যদি কাইন্ডলি একটু বলেন, মানে এত কিছুর সঙ্গে মানে ডিফারেন্ট টাইপ অফ এক্সাম, রেল আলাদা বা এই যে এক্সাম গুলো, ওই জন্য হিসেবে বলছি আর কি, কি করে স্যার ব্যালেন্স করবো দেখো, যদি একটু কাইন্ডলি? সেন্ট্রাল এক্সাম তুমি দিয়েছো মানে তুমি তো অলরেডি এজে আছো, তুমি ম্যাথ রিজনিং পার্টটাতে অলরেডি এজে আছো। 200 নম্বরের মধ্যে তুমি ওখানে বাই ডিফল্ট 170, 175, 180 তুলে আনতে পারবে, তো এনজয় ইট। হ্যাঁ, আর ডাব্লিউবিসিএস এর জন্য মানে জিএস এর জন্য আমি ওটাই বলবো যে কোনো সাবজেক্ট নিয়ে রিসার্চ করার দরকার নেই। একটা স্ট্যান্ডার্ড বই, যেটা তোমার অলরেডি জিএস এর একটা ব্যাকবোন দাঁড়িয়েই গেছে, তুমি যখন সিজিএল যদি দিয়ে থাকো 2 বার 3 বার, এমটিএস দিয়ে থাকো, সিএইচএস দিয়ে থাকো, তোমার ব্যাকবোন দেওয়া জানা আছে, মানে কার পরে কে এসছে সেটা তুমি জানো। তো এখন তোমার একটাই কাজ, সেটা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারটাকে ফলো করো, আর একটু মানে অন্যান্য পিএসসির প্রিভিয়াস ইয়ার গুলোকে ফলো করো। এটা এটা তোমার নেক্সট করা উচিত। এটা হচ্ছে তোমার আর স্যার কিসের জন্য? আর অপশনালটা স্যার কিভাবে অপশনালের ব্যালেন্স জন্য করবো? হ্যাঁ, অপশনাল ব্যালেন্স কি বলি, অপশনাল তো পড়তে হবে ভাই, অপশনাল রোজ পড়তে হবে। এটা একটা আগের একটা কোয়েশ্চেনে যে একদিন বাদে বাদে, নট মোর দ্যান দ্যাট, অপশনাল যেন কাছে থাকে, মানে এটা কিন্তু স্যার অপশনাল করেছে, যদিও আমি অ্যাসপিরেন্ট না, আমি কিন্তু শুনে নিয়েছি। মানে যদি সোসিওলজি ব্যাকগ্রাউন্ডে না হয় তাহলে অপশনাল পড়তেই হবে। হ্যাঁ, অপশনালটা দিতে হবে টাইম, মানে এটা না তোমাকে হিউজ মার্কস এনে দেবে। আর বাকিদের থেকে একটু অ্যান্সার আলাদা করার চেষ্টা করো, মানে
ওই আমি যেগুলো বললাম, নিউমেরিক্স থাকলে নিউমেরিক্স অ্যাড করো, বার চার্ট থাকলে যেগুলো, কারেন্ট ইভেন্টস থাকলে সেটা অ্যাড করো, এগুলো তোমাকে নাম্বারটা বাড়িয়ে দেবে। একটু আলাদা ওয়েটেজ যেগুলো বাড়িয়ে দেবে প্রেজেন্টেশন। আর অনির্বাণ, ওকে, থ্যাংক ইউ স্যার। অনির্বাণ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে ম্যাথে 160-70 প্লাস নাম্বারটা কি করে পাওয়া যেতে পারে? ম্যাথে 160-70 প্লাস নাম্বার প্র্যাকটিস। দেখো তোমাদের অধ্যয়নের স্যাররা আছেন, মানে তোমাদের অধ্যয়নে, আমাদের অধ্যয়নে স্যাররা আছেন, হাজারো জায়গা আছে যেখানে তুমি ম্যাথসের সব রকম ট্রিক শিখতে পারবে। তুমি যে কোনো একটা বই তোলো, তুমি তুলে বারবার প্র্যাকটিস করো। একই প্রশ্ন বারবার করার থেকে বেটার যে একই টাইপের প্রশ্ন বারবার করো। যত বেশি প্র্যাকটিস করবে ম্যাথকে একদম ডেডিকেটেডলি 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যেখানে তুমি দাঁড়িয়েছো সেই টাইমটা দাও, ম্যাথ কিন্তু তোমাকে পে অফ করবে। মানে হিস্ট্রি কোশ্চেন তুমি না জানলে, যেমন 2021-এর মেইনসের হিস্ট্রি পেপার খুব টাফ এসেছিল, যারা হিস্ট্রিতে খুব ভালো তারাও হয়তো ধরো 90 ক্রস করেছে হার্ডলি, বা খুব বেশি হলে 100 ক্রস করেছে। কিন্তু ম্যাথে তোমার সেরকম ব্যাপার নেই, ম্যাথ যদি তুমি প্র্যাকটিস করে যাও ম্যাথ তোমাকে 170 180 দিয়ে যাবে। আরেকটা কোশ্চেন বলো, স্যার, বলো, বলো। যে আপনি স্যার মানে 2014 পরে যে 2023-এ বা 22-এ মেনে বাংলা ইংরেজিতে লিখলেন, তো এর সঙ্গে কিভাবে ম্যানেজ করলেন জিনিসটা উইদাউট প্র্যাকটিস? দেখো বেস আমার রেডি মানে ছিল কিছুটা, তারপরে ওই অনলাইন রিসোর্সেস অ্যাভেলেবেল যেখানে যেটা হয়, বা কারেন্ট ইভেন্টস যেটার উপর থেকে কিছু আসতে পারে, ইউটিউবে না তুমি পেয়েও যাবে। মানে এটা আমি বলছি, আমি পার্টিকুলারলি কিছু নাম বলছি না, তুমি ইউটিউবে পেয়ে যাবে যে, বা অধ্যয়ন যেখানে আছে না, তুমি অধ্যয়ন থেকে পেয়ে যাবে যে বাংলা ইংলিশে কি কি আসতে পারে। ইভেন স্যারও দেন আমাদের, এই যে ক্লার্কশিপের জন্য আমি নিজে স্যারকে দেখেছি যে স্যার মানে একদম মানে ভূমি ইন্ট্রোডাকশন রেডি করে দিচ্ছেন স্যার, যে এইভাবে এইভাবে করতে হবে। তো তুমি পেয়ে যাবে যে কোনো একটা ইনস্টিটিউটের সাথে তুমি জড়িত আছো, যখন অধ্যয়নে পার্টিকুলারলি আছো, তো অধ্যয়ন থেকে তুমি পেয়ে যাবে যে এই এই সাবজেক্টগুলো, এই এই টপিকগুলোকে রেডি করতে হবে। দেখো 400 নাম্বার বাংলা ইংলিশ, তার মধ্যে 200 নাম্বারে তোমার নিজের কিচ্ছু করার নেই, 40-40-এর ট্রান্সলেশন আসবে, তারপরে তোমার বাংলায় একটা বোধ পরীক্ষণ টাইপের আছে 40 নাম্বারে, প্রেসিস আসবে 40-40 নাম্বারে। তো এই 200 নাম্বারে তো তোমার কিছু দেখানোর জায়গাই নেই, পড়ে থাকছে বাকি 200 নাম্বার। তো সেই 200 নাম্বারের মধ্যে তোমার আসতে পারে কি কারেন্ট টপিকস আসতে পারে যেগুলো ইম্পর্টেন্ট এই মুহূর্তে, সেইটার উপরে বেস করে স্যার যেরকম ভাবে রেডি করে দেয়, বা এই কোনোখান জায়গাটা থেকে আমি তুমি বলি তথাগত হুম। ডেসক্রিপটিভ ইংলিশ বাংলা ক্ষেত্রে। তো স্যার এবার খুব স্পেশাল একটা ড্রাইভ নিয়েছিলেন মেনের সময়, ক্লার্কশিপ অ্যান্ড মিসেলেনিয়াস। তো কি বলবো, মানে স্টুডেন্টসরা এক্সামে, তুমি যেটা বললে রেলেভেন্ট কোয়েশ্চেন্স, মানে বলছেন যে স্যার আপনি কি পড়তে পারেন, কি হবে, মানে আপনি কি ফিউচার দেখতে পান? তো আর আমি বলতে পারছি না, তুমি বুঝে যাও ডট ডট ডট। তো এটা একটা ঠিকই, মানে এটা সামহাউ ওরা স্যারের কাছে পড়ছে, তো স্যার ক্যান প্রেডিক্ট কোন ট্রেন্ডে কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে লিখলে সেটা তাদের মার্কস ক্যারি করবে। তো ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কার কাছে যাব আমরা এবার? ধন্যবাদ ম্যাম, আমি বলবো একটা কোশ্চেন। নিশ্চয়ই, তাড়াতাড়ি নাসিবা। বলছি, ওই স্যার যেটা বলছিল যে 21,000 MCQ, ওই বইগুলো কি IS লেভেলের ওইগুলোই কিনতে হবে না অন্য কিছু? আমি ওটাও কনফিউজড হয়ে জন্য জিজ্ঞেস করছি। না, আইএএস এর কোশ্চেন না অনেক আলাদা হয় ডব্লিউবিসিএস এর থেকে, তুমি কোশ্চেন দেখলেই বুঝে যাবে। আইএএস এর কোশ্চেন তোমার আচ্ছা, স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, ধরো 1 2 রাইট 2 3 রাইট, ডব্লিউবিসিএস 1 লাইনের কোশ্চেন হয়। তো আইএএস এ এখন ঢুকতে হবে না, তুমি ডব্লিউবিসিএস স্ট্যান্ডার্ড এর কোশ্চেন, অন্যান্য যত স্টেট পাবলিক সার্ভিস কমিশন আছে সেগুলোকে অ্যাটলিস্ট ফোকাস করো। মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার, তারপরে অন্যান্য স্টেটের পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন, তারপরে টাইম থাকলে ইউপিএসসি কোশ্চেনে যাবে, তার আগে হুম নয়। হুম। হ্যাঁ, ওইগুলো কি ওই আরিহান ট্রায়ান পাবলিকেশনের বেরোয় না অন্য কিছু বেরোয়, সেটাই জিজ্ঞেস করছিলাম। 21,000-এর যে বইটার কথা আমি বলছি ওটা মার্কসম্যান থেকে তুমি পেয়ে যাবে, মার্কসম্যানের যেটা আচ্ছা বই আচ্ছা আছে। আচ্ছা, থ্যাংক হ্যাঁ। ইউ স্যার। নেক্সট কে কোয়েশ্চেন করবে? ম্যাম আমি হ্যাঁ, বলো বলো অনির্বাণ। ম্যাম আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। হ্যাঁ, তো আমার সায়েন্সের যেটা প্রবলেম হলো, ওই কেমিস্ট্রি বায়োলজিটা পারি কিন্তু ফিজিক্সটা একদম বেস নেই। হ্যাঁ, তো ওইটা আমি বাংলা ভার্সনে কি করে শুরু করতে পারি, মানে কোন বইটা একটু ভালো হবে যদি বলে দেন। বাংলা ভার্সনে দেখো ডব্লিউবিসিএস এর জন্য যা কোশ্চেন আসে এখন একটু অ্যাডভান্স লেভেল ঢুকে গেছে। তুমি 9-10-এর পাতি 9-10-এর যে আমাদের ফিজিক্সের বই আছে সেটাকে আগে রেডি করে ফেলো একদম। এই যে আলো, তারপরে শব্দ, এই যে টপিক গুলো আছে, লেন্স এটসেট্রা এটসেট্রা যা যা আছে, তুমি এগুলোকে, গ্যাসের ধর্ম, এগুলোকে রেডি করে ফেলো। আর তারপরে দেখো এক্সপার্ট সলিউশনের জন্য স্বয়ং অধ্যয়ন বসে আছে, তোমাকে সব রকম গাইডেন্স দিয়ে দেবে। কিন্তু তুমি যদি বাংলা ব্যাকগ্রাউন্ডে পড়তে হও, ক্লাস 9 আর 10-এর যে টেক্সট বই আছে সেটা, গো উইথ দ্যাট। আমার যেটা আচ্ছা, আমার মানে বলো। বলছি 9-10-এর বই দেখে ফিজিক্সের অঙ্ক কি শেখা যাবে? আছে, তোমার যা যা অঙ্ক আছে দেখো, সেই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বা গ্যাসের ধর্ম থেকে আমার ওইটুকু আপাতত মনে আছে।
ফিজিক্সের যা যা অঙ্ক আছে বা কার্যক্ষমতা শক্তির যে সমস্ত অঙ্ক টঙ্ক আছে, পি ইকুয়ালস টু এম এফ, এই টাইপের যেগুলো আছে, ভি ইকুয়ালস টু ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2fs, এগুলো তুমি পেয়ে যাবে, 9, 10 থেকে। ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, আর কারোর কোনো কোয়েশ্চেন আছে বাকি? এবার তাহলে আমরা ওয়াইন্ড আপ করবো সেশন। আমরা অনেক প্রশ্ন করেছি, তথাগতকে পাগল করে দিয়েছি আমরা প্রশ্ন করে করে। তথাগত ইজ টু টায়ার্ড নাকি? তথাগত না 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 তথাগত দেখলে বোঝা যায় হি ইজ নেভার টায়ার্ড। ওই জন্য বলছে কারোর ভিক্টরি ফিল করার দরকার নেই, জাস্ট সামনে দেখো, এগিয়ে চলো। সো দিস ইজ তথাগত's ফিলোসফি, তাই তো তথাগত? হ্যাঁ ম্যাম। তো ঠিক আছে, ভীষণ ভালো লাগলো তোমার কথাগুলো, আমরা অনেক অনেক উপকৃত। হ্যাঁ একদম একদম। আমার লাস্ট একটা শেয়ার করার আছে, পার্টিকুলারলি অপশনাল স্টুডেন্টদের জন্য, মানে যারা গ্রুপে আর গ্রুপ ডির জন্য দিচ্ছ। আমার নিজের এক্সপিরিয়েন্স দিচ্ছি, WBCS 2023-এর অপশনালে আমার পেপার 1টা অতটা ভালো হয়নি। পেপার 2-তে না আমাদের স্যার ম্যাম মানে এরকম কোশ্চেন এসেছিল, ধরুন কয়লা, কোল দিয়ে 5+5 করে মানে 5 × 6, 6টা 5 নম্বরের প্রশ্ন। ধরুন ম্যাম এরকম যে হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউশন, হোয়াট ইজ দ্য প্রসপেক্ট, হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দি কোল। আমার মনে আছে যে আমার অপশনালটা এই লেভেলে আমি মানে পড়েছিলাম যে আমি শুধু ইন্ডিয়ার ম্যাপ দিয়ে মানে দেখাইনি যে এখানে কোল পাওয়া যায়, আমি প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা ম্যাপ দিয়েছিলাম। ছত্তিশগড়ের ম্যাপ এটা, যেমন কোথায় তাতাপানি, কোথায় কোরবা, কোথায় ঝিলিমিলি চিরিমিলি, বা ধরুন ঝাড়খণ্ডের ম্যাপ দিয়ে কোথায় ডালটনগঞ্জ, কোথায় ঝরিয়া বা যা যা আছে, বা কোথায় উড়িষ্যার ম্যাপ দিয়েছি সুন্দরগড়, ময়ূরভঞ্জ, কেওনঝাড়, সম্বলপুর, এই প্রত্যেকটা স্টেটের ম্যাপ আলাদা আলাদা করে দিয়েছিলাম। সেম আমার মানে পেপার 1-এও আমার সেম ছিল। তো মানে এই লেভেলে অপশনালটা নিয়ে যেতে হবে। বা নতুন আমাদের যে মানে মানে স্কিম এসছে, একটা খনিজ অ্যাপ এসছে, বা ম্যাঙ্গানিজের জন্য আমি এক্সাম্পল দিচ্ছি যে নতুন স্কিম এসেছে, এগুলোকে না একদম মানে ঠোঁটের গোড়ায় নিয়ে যেতে হবে। মানে স্যারের মতো এত ভালো নাম্বার তো আমার আসেনি, কিন্তু ম্যাম জানেন আমার এবারের এই মার্কসটার জন্য মানে অপশনাল আমার মনে হয় একটা বড় রোল প্লে করেছে। মানে অ্যাটলিস্ট 275 to 80 আমার মার্কস এসেছে অপশনালে। ডেফিনেটলি তুমি যখন এতটা থারলি সবকিছু প্রেজেন্ট করে দিচ্ছ, খাতার মধ্যে আঁকছো, তাই না? আলাদা তোমার আনসার লেভেল তো ডিফারেন্ট হচ্ছেই, আলাদা হচ্ছেই, বোঝাই যায়। এবং তুমি বলছো যে ম্যাম আমি স্টেট ধরে 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 করেছি, তো তোমার লেভেল অফ প্রিপারেশন কোথায় ছিল যে তুমি এই কনফিডেন্স চলে এসছে যে ইউ আর অ্যাবসলিউটলি থরো অ্যাবাউট এভরিথিং? তো মানে অপশনালের জন্য ফোকাসটা একটু স্পেশালি দাও, কারণ বাংলা ইংলিশে মানে আলাদা করার জায়গা আছে, কিন্তু অপশনালটা না তুমি মানে সবার থেকে বেটার করে দিতে পারে, তোমরা বেটার করতে পারবে। তো গো উইথ দ্যাট, এটা আমার সাজেশন বাস। আর বাকি সবার হয়ে যাবে, সবাই পারবে। শুনে আমার যেটা একটা কথা মনে হলো তথাগত, তুমি স্বীকার করো না করো, ইউ আর ভেরি ভেরি হার্ড ওয়ার্কিং, ইউ আর ভেরি ভেরি হার্ড ওয়ার্কিং, আর ইউ আর হাইলি এনার্জেটিক। আর আমি বলবো ইউ আর ভেরি মানে ভেরি ফ্যান্টাস্টিক পার্সন। কারণ একমাত্র যে এরকম ভালো মানুষ হতে পারে, সেই এরকম ভাবে হাইলি এনার্জেটিক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবকিছু করেও পড়াশোনার মধ্যে ডুবে যেতে পারে। কারণ মন যখন কারো শান্ত থাকে, অ্যান্ড সিম্পলিসিটি, ইনোসেন্স, হাম্বলনেস যখন একটা মানুষের মধ্যে থাকে, এবং এই হার্ড এফর্ট, জিল, ইউ আর আ কম্বিনেশন অফ সো মেনি থিংস, আমি মুখে বলে আই ক্যানট ডেসক্রাইব ইউ। ইউ আর মাচ বিয়ন্ড দ্যাট। Wish you all the best. তথাগত, থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং সো মাচ পেইন ফর বিং উইথ আস। এতক্ষণ ধরে তোমাকে পুরো বিরক্ত করে দিলাম, কিন্তু তুমি একটু বিরক্ত হওনি, পুরো হাসি মুখে সবার প্রশ্ন শুনলে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। খুব ভালো থেকো তথাগত, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইয়োর কোঅপারেশন। এবং প্রত্যেকে থ্যাংক ইউ। গুড নাইট তথাগত, ভালো থ্যাংক ইউ, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। Good night, ma'am. Thank you, sir. Thank you, ma'am.